ঠিক আছে। আচ্ছা, 4 নাম্বার একটু দেখি আমরা। এখানে আমরা যেটা করেছিলাম, পরে আমরা এরকম কিছু একটা চাচ্ছিলাম। তার জন্য আমরা দেখেছিলাম যে হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে যে যখন আমার এই 1 নাম্বার ফিগারের সার্কিটটা, সেটার ক্ষেত্রে আমি দেখেছি পজিটিভ হাফ সাইকেল আসে, এবং 3 নাম্বার ফিগারের সার্কিটটার জন্য নেগেটিভ হাফ সাইকেল আসে। তার মানে এখানে একটা উল্লেখযোগ্য ব্যাপার হচ্ছে আমার রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে 1 এবং 3 তে দুই দিক দিয়ে কারেন্ট প্রবেশ করে, একটা উপর দিক দিয়ে একটা নিচ দিক দিয়ে। তার জন্য আমরা দুইটা হাফ সাইকেল পাচ্ছিলাম, তাই তো? 1 এর জন্য পজিটিভটা পাচ্ছি, 3 নাম্বার সার্কিটের জন্য পাচ্ছি নেগেটিভ হাফ সাইকেলটা পাচ্ছি। এখন আমি তাহলে এমন একটা কাজ করতে হবে, বেসিক্যালি আসল জিনিসটা হচ্ছে কারেন্ট ফ্লো করা। ইনপুটের যদি আমি কারেন্ট ফ্লো করাইতে পারি, তাহলে আসলে আমি হাফ সাইকেল পাইতে পারবো। তার জন্য আমি পরবর্তীতে যে কাজটা করছি, আমি এমন একটা সার্কিটের কথা চিন্তা করেছি, এখানে দেখতে পাচ্ছেন, যেখানে আসলে দুইটা হাফ সাইকেলেই আসলে কারেন্ট ফ্লো করে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে পজিটিভ হাফ সাইকেল যদি আমি চিন্তা করি, দ্যাট মিনস হচ্ছে ব্ল্যাক কালার যেটা আমি দেখতে পাচ্ছি। পজিটিভ হাফ সাইকেলে হচ্ছে যেটা, যে পজিটিভ দিয়ে কারেন্ট বাদিক দিয়ে, যেটা সোর্সের বাদিক দিয়ে কারেন্ট ফ্লো করছে, D1 দিয়ে প্রবেশ করে রেজিস্ট্যান্সের উপর দিয়ে প্লাস দিয়ে ঢুকে নিচ দিয়ে বের হয়ে D2 দিয়ে আবার সোর্সে ফেরত আসতেছে। অবশ্যই আমাকে সোর্সে ফেরত আসতে হবে। এবং যখন নেগেটিভ হাফ সাইকেল আসতেছে, তখন আমি জানি যে পোলারিটি চেঞ্জ হয় এসি সাইনোসয়েডাল বা এসি সোর্সগুলার। এর জন্য এই প্লাসটা ডান দিকে চলে যায়, দ্যাট মিনস রেড কালারটা যেটা আমি বলতেছি, প্লাসটা ডান দিকে আর মাইনাসটা বাম দিকে। সো এই ক্ষেত্রে হয় কি, আমরা জানি পজিটিভ দিয়ে কারেন্ট ফ্লো হয়, বের হয় সোর্সের। সো D3 দিয়ে কারেন্ট ঢুকে প্রবেশ করে, এবং উপর দিয়ে কারেন্ট, রেজিস্ট্যান্সের উপর দিয়ে কারেন্টটা ঢুকে নিচ দিয়ে বের হয়ে, এবং ফিরতি পথটা পায় হচ্ছে আপনার D4 দিয়ে, দ্যাট মিনস নেগেটিভ দিয়ে প্রবেশ করে। তার মানে পজিটিভ দিয়ে বের হতে হবে এবং নেগেটিভ দিয়ে প্রবেশ করতে হবে আমার সোর্সের ক্ষেত্রে। সো সেরকম দুইটা রাস্তায় আমি ক্রিয়েট করতে পারি দুইটা হাফ সাইকেল, ইনপুটের হাফ সাইকেলের জন্য। তার মানে অবশ্যই আমি এবার আউটপুটে দুইটা হাফ সাইকেল পাবো, এবং দুইটা হাফ সাইকেল দেখতে কিরকম, এখানে আমার যে আউটপুটটা দেখতে পাচ্ছি ঠিক হুবহু এইরকম। তো এই ধরনের সার্কিটকে বলা হয় ফুল ওয়েভ রেকটিফায়ার বা ফুল ব্রিজ রেকটিফায়ার বলা হয়। এখানে ব্রিজ রেকটিফায়ার এটার নাম। এটা ব্রিজ রেকটিফায়ার বলার অন্যতম কারণ হচ্ছে যে আমার এখানে যে ডায়োডটার কনফিগারেশন রয়েছে, এটা দেখতে একটা ব্রিজের মতো। ঠিক আছে, এটা দেখতে একটা ব্রিজের মতো। সো এখন যদি আমরা আজকের টপিকটা নিয়ে একটু ডিসকাস করি, সেটা হচ্ছে, তাহলে আজকের টপিক হচ্ছে আমার ফুল ব্রিজ রেকটিফায়ার। ঠিক আছে, সো এটা নিয়ে যদি এখন আমরা একটু ডিসকাস করি, ফুল ব্রিজ রেকটিফায়ার বা ব্রিজ রেকটিফায়ার। সো ফুল, আমি উপরে একটু লিখে দিই আপনাদের সুবিধার জন্য, ফুল ওয়েভ রেকটিফায়ার। ঠিক আছে, ফুল ওয়েভ রেকটিফায়ার আজকের আমাদের ফার্স্ট টপিকটা। সো আমরা যেহেতু হাফ ওয়েভ রেকটিফায়ার নিয়ে অনেক বিস্তারিত আলোচনা করেছিলাম লাস্ট ক্লাসে, আমাদের এটা নিয়ে আসলে খুব বেশি সময় হয়তো বা লাগবে না। সো এই সার্কিটটা আমরা দেখেছি যে ফুল ওয়েভ রেকটিফায়ারের আসলে দুটো টাইপ রয়েছে। একটাকে বলা হয় আসলে ব্রিজ রেকটিফায়ার, যেটা নাকি আমরা লাস্ট ক্লাসে দেখেছি, আর একটা হচ্ছে সিটিটি, সেন্টার ট্যাপ ট্রান্সফরমার রেকটিফায়ার। সো এখন আমি যদি ব্রিজ রেকটিফায়ার নিয়ে, যেটা আমরা লাস্ট ক্লাসে ডিসকাশন করেছিলাম, সেটা নিয়ে একটু হালকা পাতলা আলোচনা করি। সেই ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে আপনি যদি দেখেন, ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা যদি একটু জুম করে নেই, তাহলে আপনাদের দেখতে হয়তো সুবিধা হবে। সো ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে আমি সার্কিটটা লাস্ট ক্লাসে এঁকেছিলাম, যেটা হচ্ছিল যে, আমি যে আবার একটু আপনাদেরকে একটু সহজভাবে দেখাচ্ছি। সো পজিটিভ হাফ সাইকেলের জন্য আমার বাঁ দিকে পজিটিভ, ডান দিকে নেগেটিভ যদি চিন্তা করি, আমরা কল্পনা করি, তাহলে কারেন্ট ফ্লো ডাইরেকশনটা আমি রাখতে চাচ্ছিলাম কি, এই দিক দিয়ে কারেন্ট ফ্লোটা হবে। দেখেন, এবং এটা কারেন্ট নেগেটিভ দিয়ে প্রবেশ করানোর জন্য আমি কি করেছিলাম, যে এখানে আমি আরেকটা ডায়োড ইউজ করেছিলাম। দ্যাট মিনস এরকম কিছু একটা কনফিগারেশন আমি ইউজ করেছি। এটা একটু ওভারল্যাপ হয়ে গেছে, আমি এটা একটু মুছে দিই, তাহলে সুবিধা হবে আপনাদের পরবর্তীতে। কিছু যদি আপনাদের বুঝতে কষ্ট হয়, আপনার সাথে সাথে প্রশ্ন জিজ্ঞেস করবেন। ঠিক আছে, সো এরকম একটা আমরা কনফিগারেশনের কথা বলেছিলাম। সো এটাকে আমরা নাম দিয়েছিলাম D1 এবং D2। সো
এই জায়গায় কারেন্ট ফ্লো ডাইরেকশনটা হচ্ছে পজিটিভ দিয়ে বের হয়ে নেগেটিভ বা D2 দিয়ে প্রবেশ করবে। যখন নেগেটিভ হাফ সাইকেলের কথা আসবে তখন আমার পোলারিটিটা অল্টারনেট করবে, দ্যাট মিনস এইদিকে পজিটিভ এবং এইদিকে নেগেটিভ হবে। এবং এই পজিশনে মজার ব্যাপার খেয়াল করে দেখেন D1 এবং D2 দুটোই কিন্তু রিভার্স বায়াস। দেখেন D2 এর ক্ষেত্রে আপনার যেই ক্যাথোডটা রয়েছে, ক্যাথোডের দিকে পজিটিভ থাকার কারণে এটা রিভার্স বায়াস, এবং D1 এর ক্ষেত্রে যদি খেয়াল করে দেখেন D1 এর ক্ষেত্রে অ্যানোডের দিকে রয়েছে আমার নেগেটিভটা, তার মানে D1 ও রিভার্স বায়াস হয়ে গেল। সো এই ক্ষেত্রে আমার কারেন্ট পাস করাইতে হলে আমি যে কাজটা করতে পারি, আমি ডিফারেন্ট একটা ডায়োড কনফিগারেশন চিন্তা করতে পারি, যেখানে হচ্ছে কনফিগারেশনটা হচ্ছে এরকম কিছু একটা। তাহলে হয়ে যাবে কি আমার কারেন্ট ফ্লোর ডাইরেকশনটা হয়ে যাবে তখন এই নাম দিয়ে আমরা একটা D3 দিয়ে, তখন আমরা দেখতে পাচ্ছি যে আমার পজিটিভটা যেহেতু ডান দিকে সেটা আবার D3 অ্যানোডের দিকে, তার মানে এটা ফরওয়ার্ড বায়াস হবে এবং এটা দিয়ে কারেন্ট ফ্লো করবে। এবং রিটার্ন পাথ যেটা হবে, রিটার্ন পাথের জন্য আমি একটা কাজ করতে পারি যে আমি এইখানে আরেকটা ডায়োড চিন্তা করতে পারি। দেখেন এই D4টাও কিন্তু ফরওয়ার্ড বায়াস। কিভাবে দেখেন, ক্যাথোডের দিকে নেগেটিভটা সোর্সের, তার মানে এটাও ফরওয়ার্ড বায়াস। সো এই দুই ক্ষেত্রেই আমি দেখতে পাচ্ছি আমার আউটপুট যেটা রেজিস্ট্যান্স রয়েছে, রেজিস্ট্যান্সের মধ্য দিয়ে কারেন্টটা উপর থেকে নিচ দিকে ফ্লো করতেছে, মানে কারেন্টের ডাইরেকশন আসলে চেঞ্জ হচ্ছে না দুই ক্ষেত্রেই। তার মানে আউটপুটের যে ভোল্টেজটা, তার মানে ব্ল্যাকের ক্ষেত্রে উপর থেকে নিচের দিকে, এবং এট দ্য সেম টাইম রেডের ক্ষেত্রেও উপর থেকে নিচের দিকে কারেন্ট ফ্লো হচ্ছে দুই ক্ষেত্রে। তার মানে সহজ কথা হচ্ছে আপনার যে ইনপুট সিগন্যালটা রয়েছিল, যেটা নাকি এরকম কিছু একটা ছিল ইনপুট সিগন্যালটা, যদি আমি আপনাদের বোঝার সুবিধার জন্য এরকম কিছু একটা ছবি এঁকে দেই ইনপুটটা, তাহলে আপনার আউটপুটটা এখন দেখতে আসলে ইন্টারেস্টিংলি এরকম। পজিটিভটা এখানে আসলো এবং ইনপুটের যে নেগেটিভ সাইকেলটা সেটাও কি হয়ে গেল, যেহেতু উপর দিক দিয়ে কারেন্ট প্রবেশ করছে একই দিকের পরিবর্তন হয় নাই, তার মানে আমার আউটপুটের ভোল্টেজের দিকেরও পরিবর্তন ঘটবে না। সো এই হলো আপনার আউটপুট ভোল্টেজ, আর এই ছিল আমার ইনপুট ভোল্টেজ। সো এখন ধরে নিই এটা পাই, এটা 2 পাই, বা সহজ কথা বলতে এটা টি ছিল পিরিয়ড, একটা ফুল পিরিয়ড। এখন আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, এটা একটু বুঝে আপনারা অ্যান্সার দিবেন। আমরা জানি যে একটা সাইনোসয়েডাল ইনপুটের পিরিয়ড হচ্ছে, যেটা আমরা এখানে লিখেছি টি ইজ ইকুয়ালস টু 2 পাই, আমরা দেখতে পাচ্ছি এবং আমরা জানি। এবং হাফ ওয়েভের ক্ষেত্রে আমরা বের করেছিলাম, হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রেও পিরিয়ডটা ছিল 2 পাই। এখন আমার যে আউটপুটে ফুল ওয়েভ রেকটিফায়ার যেটা পেয়েছি আমরা আউটপুটটা, সেইখানে আপনারা আমাকে একটু বলেন এইটার একটা ফুল পিরিয়ড কতটুকু? স্যার পাই। এটা যদি পাই হয়, এটা যদি 2 পাই হয়, পাই শিওর? আচ্ছা, স্যার যদি পাই হয় আপনি কিভাবে মেজার করলেন এটার পিরিয়ডটা পাই? টি0 দিলাম মানে টি আউটপুট, ঠিক আছে, টিও মানে টি আউটপুট। স্যার T/2 সময় পরেই তো স্যার এটা স্যার মানে কিভাবে মেজার করলেন, কিভাবে আমি এটা জানতে চাচ্ছি আসলে। প্রতিবার স্যার চেঞ্জ হচ্ছে। আমরা আসলে যখন আমরা আমাদের পিরিয়ড যদি মেজার করতে চাই, আমরা মেজার করার একটা ওয়ে হচ্ছে যে আমরা চেক করি যে সিমিলার দুইটা পয়েন্টের মধ্যে টাইম ডিফারেন্সটা, তাই তো। এখন এখানে আপনি যদি দেখেন 0তে আমার ভ্যালুটা ছিল 0, এবং আপনি যদি স্লোপটা চিন্তা করেন পজিটিভ স্লোপ, মানে 0-র পরে আসলে ভ্যালু বাড়তেছিল। এবং একই জিনিসটা ঘটেছে পায়েও, দেখেন পায়ের মধ্যে কি হয়েছে, পায়েও ভ্যালুটা আমার 0 এবং এই জায়গায় কি হচ্ছে পজিটিভ স্লোপ, ভ্যালুটা বাড়তেছে। সো তার মানে আমার হচ্ছে এই দুটো পয়েন্টের মধ্যে যদি আমি এখন দূরত্ব বা ডিস্টেন্সটা মেজার করি ইন রিগার্ড অফ টাইম, তাহলে আমি দেখতে পারবো যে আমার T0 ইজ ইকুয়ালস টু, যেটা পিরিয়ড, ইজ ইকুয়ালস টু পাই চলে আসে। তার মানে ফুল ওয়েভ রেকটিফায়ারের পিরিয়ডটা কিন্তু কি পাই। তাহলে আমি একটা উদাহরণ দেই, তাহলে এটা আসলে কি ধরনের পরিবর্তন ঘটতেছে। সে ফর এক্সাম্পল একটা এক্সাম্পল দেই, সে আমার ইনপুট ভোল্টেজ যেটা রয়েছে এইটার আমি যদি বলি ফ্রিকোয়েন্সিটা এফ ইনপুট যদি 1 কিলোহার্টজ হয়, কথার কথা দেখি, তাহলে আমার আউটপুটের ফ্রিকোয়েন্সিটা কত হবে দেখি, পারেন নাকি চিন্তা করে দেখেন। আপনার ইনপুটের পিরিয়ড ছিল যা, আউটপুটের পিরিয়ড কিন্তু অর্ধেক হয়ে গেল, তাহলে ইনপুটের ফ্রিকোয়েন্সি যে, আউটপুটের ফ্রিকোয়েন্সি কি হবে স্যার 0.5 হবে স্যার। তাই 0.5 হবে শিওর? আচ্ছা, ফ্রিকোয়েন্সি আর পিরিয়ডের মধ্যে রিলেশন কি? ফ্রিকোয়েন্সি আর পিরিয়ডের মধ্যে রিলেশন কি? স্যার ব্যস্তানুপাতিক 1/t, রাইট, 1/t আউট।
রাইট 1 Sir, বাই f টি equal 1 by t, sir. রাইট। সো এটা যদি আমি দেখি, আমার এখন এটাকে যদি আমি ইনপুট, এটা যদি আমার ইনপুট হয় টি ইন নাম দিলাম 2 পাই। সো এটা আমি দেখতে পাচ্ছি ইজ ইকুয়ালস টু, আমি যদি একটু ডিডিউস করার চেষ্টা করি, যে রিলেশন একটা ডিডিউস করার চেষ্টা করি পিরিয়ড দিয়ে, যে এফ আউট ইজ ইকুয়ালস টু 1 বাই টি জিরো বা টি আউট ইজ ইকুয়ালস টু টি আউট দেখতে পাচ্ছি পাই অনলি, সো 1 বাই পাই। ঠিক আছে, এটাকে যদি আমি ইনপুটের এর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করি তাহলে কি দাঁড়াচ্ছে, আমি একটু বোঝার চেষ্টা করি। ইনপুটের মাধ্যমে, আবারও বলছি, আমি ইনপুটের মাধ্যমে যদি প্রকাশ করার চেষ্টা করি তাহলে কি দাঁড়াচ্ছে, তাহলে আমি দেখতে পাচ্ছি এটা আসলে টি ইন এর মাধ্যমে, দেখেন টি ইন এ রয়েছে আমার 2 পাই রয়েছে, তাহলে কি হচ্ছে এটা আমার, বলেন তো, এখানে রয়েছে পাই, আমার টি ইন এ রয়েছে কত, 2 পাই, এটা আমি চাচ্ছি কি টি ইন এর মাধ্যমে প্রকাশ করার চেষ্টা করতেছি, তাহলে কি হবে, এটা কি টি ইন হবে নাকি টি ইন বাই 2 হবে? আমার কথা কি বুঝতে পারছি? পাই, এই যে এখানে আমি পাই ভ্যালুটা দেখতেছি, পাই আর টিন এর মধ্যে পার্থক্য কি, টিনটার অর্ধেক না পাইটা, ইনপুট, হ্যাঁ, তাহলে আমি এটাকে এর পরিবর্তে আমি এটা লিখতে পারি, দেখেন তো টিন বাই 2 লেখা যায়, জি স্যার। পায়ের বদলে টিন বাই 2 লেখা যায়, ওই যে টি ভ্যালু বসায় দেখেন আপনি, 2 পাই বাই 2 কাটাকাটি চলে যায়, 2 2 কাটা যায়, পাই থেকে যায়, তাই তো? এটা বুঝি নাকি বুঝি না? বুঝতে পারছি কি করলাম? একই কথা না? দেখেন তো, বুঝেছি নাকি বুঝি নাই? আচ্ছা, এটা দেখেন, এটা দেখেন, এটাকে কি এভাবে লিখতে পারি আমি, দেখেন, আচ্ছা আচ্ছা, আমি ওটাই, দেখেন আপনি এখানে খেয়াল করে দেখেন, আমি স্যার, আমার তাহলে একটু আপনার বুঝান বুঝতে স্যার। সুবিধা হবে। আউটপুট তো ইজ ইকুয়ালস টু পাই, এটা তো বুঝতে পারছি, আউটপুট পিরিয়ড পাই, এটা বুঝতে পারছি না? আচ্ছা, এটাকে কি আমি এইভাবে লিখতে জি পারি, স্যার। দেখেন তো, আমি লব হরকে 2 দিয়ে গুণ করতে পারি, করা যায়? 2 2 কাটা যাবে, লবহরকে, আচ্ছা, স্যার, এখন পাই স্যার। লবহরকে যদি আমি 2 দিয়ে গুণ করতে পারি তাহলে 2 পাই, জি 2 স্যার। পাইয়ের যে ভ্যালুটা সেটা হচ্ছে 3, বা দিকে আমি দেখতে পাচ্ছি, আমি সাবস্টিটিউট করলে কি দাঁড়ায়, 3 বাই 2 হয়ে যায় না, লেখা যায় না? তাহলে আউটপুট পিরিয়ড এর আর ইনপুট পিরিয়ডের মধ্যে সম্পর্ক হচ্ছে এরকম একটা কিছু, ওটাই আমি এখানে সাবস্টিটিউট করছি, যে পাই কি আমি 3 বাই 2 দিয়ে লিখছি, দেখা যায়? হ্যাঁ, দেখতে পারি নাকি পারি না? আচ্ছা ফাইন, লিখতে স্যার, পারি, তাই ঠিক তো? আছে স্যার। তাহলে এখন এরপরে আমরা কি এই কাজটা করতে পারি নাকি, দেখেন তো, তিনটা আমি নিচে রাখলাম, কিন্তু নিচের যে 2টা ছিল সেটাকে আমি উপরে নিয়ে আসতে পারি, পারি? নিচের 2টা উপরে চলে আসলো, তাহলে আমি, দেখেন 1 বাই টি ইন মানে কি, এটাকে আমি ভেঙে যদি লিখি আপনাদের সুবিধার জন্য, 1 বাই টি ইন আর সামনে আলাদা করে 2টা রাখি, তাহলে হয়ে যাচ্ছে কি 2 টাইমস, তাহলে আউটপুট ফ্রিকোয়েন্সিটা কত আমার ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে, আউটপুট ফ্রিকোয়েন্সি ইজ ইকুয়ালস টু 2 টাইমস অফ কি, ইনপুট ফ্রিকোয়েন্সি। বুঝতে পারলাম নাকি বুঝি নাই? ঠিক আছে, সো সিম্পল ম্যাথমেটিক্স, আর কিছুই না আসলে, এখানে সিম্পল আমরা ম্যাথমেটিক্স এর অ্যাপ্লাই করছি, জাস্ট ইকুয়েশন ম্যানিপুলেট করছি, আর কিছু করিনি। সো এই হলো আমাদের একটা ডিডাকশন, যে তার মানে আমার ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে কি হচ্ছে, আমার আউটপুটের ফ্রিকোয়েন্সিটা ইনপুটের ফ্রিকোয়েন্সি ডাবল হয়ে যাচ্ছে, বা পিরিয়ডটা অর্ধেক হয়ে যাচ্ছে, এই হচ্ছে আমার একটা প্র্যাকটিক্যাল অবজারভেশন আমাদের। ঠিক আছে, আচ্ছা, একটু নয়েজ হচ্ছে, আপনারা একটু মিউট করে নেন, একটু মিউট করে নেন, নয়েজ হচ্ছে। আচ্ছা ফাইন, আচ্ছা ঠিক আছে, আচ্ছা ফাইন। এখন এইটা আমরা দেখেছি কি, এইখানে ছিল, দেখেন আপনাদের, আমরা যেটা করেছিলাম এখানে সব ছিল আমরা আইডিয়াল ডায়োড কনসিডার করেছিলাম, রাইট? আইডিয়াল ডায়োডস এখানে সব ছিল, কিন্তু আপনার আইডিয়াল ডায়োড, তাই তো? হোয়াট ইফ আমি যদি প্র্যাকটিক্যাল ডায়োডের জন্য রাখি, সো দিস ইজ বেসিক্যালি আউটপুটটা আমরা আসলে এঁকেছিলাম আইডিয়ালের জন্য। যদি আমরা একটা প্র্যাকটিক্যালের জন্য আউটপুট আমরা আঁকতে চাই, V0 would be something like this, আমাকে ডায়োডের ড্রপ চলে আসবে না তখন? হ্যাঁ, ডায়োডের ড্রপ চলে আসবে নাকি আসবে না? আসবে নাকি আসবে না? জি স্যার, রাইট। সো আসবে স্যার। এটাকে আসবে যদি স্যার। আমরা, এটাকে যদি আমরা কনসিডার করতে চাই ডায়োডের ড্রপটা, তাহলে দেখতে অনেকটা এরকম হবে। আমরা হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে দেখেছিলাম, সেটাকে আমরা নাম দিয়েছিলাম ক্রস ওভার ডিস্টরশন, ডায়োডের ড্রপ হবে একটা। সো এখানেও সেম জিনিসটাই ঘটবে, সো এখানে ক্রস ওভার ডিস্টরশনটা দেখতে এরকম কিছু একটা হবে।
ঠিক আছে, এরকম কিছু একটা হবে ক্রস ওভার ডিস্টরশনটা, যেখানে নাকি আমার একটা ফুল পিরিয়ডটা হচ্ছে, আমি যদি দেখাই আমার ফুল পিরিয়ডটা হচ্ছে দিস ইজ মাই ফুল পিরিয়ড টি ইজ ইকুয়ালস টু, স্টিল দেখেন স্টিল এটা কিন্তু আমার চেঞ্জ হবে না, এটা পাই থাকতেছে ফুল পিরিয়ড। সো এটাকে বলতেছি আমরা ভোল্টেজ ক্রস ওভার ডিস্টরশন। আপনাদের যদি মনে থাকে হাফ ওয়েভ রেকটিফায়ার থেকে আমরা এই জিনিসটার নামকরণ করেছিলাম। তো কোনটাকে আবারও দেখা দিচ্ছি, কোনটাকে ভোল্টেজ ক্রস ওভার ডিস্টরশন বলছি, আমরা এই পোর্শনটাকে ভোল্টেজ ক্রস ওভার ডিস্টরশন বলছি। So this is known as voltage crossover distortion. ঠিক আছে, এটা অনেক বইয়ে পাবেন, এটা বয়েল স্টেটে হয়তো বা নেই, কিন্তু অনেক বই এটা উল্লেখ করা রয়েছে। এই ডিস্টরশনটাকে বলা হয় ভোল্টেজ ক্রসওভার ডিস্টরশন। ডিস্টরশন বলছি আসলে আমরা এই জিনিসটা চাই না, কিন্তু আমরা জানি প্র্যাকটিক্যাল ডায়োড নিলে সেখানে ড্রপ হবে, ভোল্টেজ ড্রপ হওয়ার কারণে এই মানে ভোল্টেজটা কেটে যায়, কাটার কারণেই আমার ডিস্টরশনটা চলে আসে। সো একটা জিনিস এখন আমি মোটামুটি ক্লিয়ার, আমরা যেহেতু হাফ ওয়েভ রেকটিফায়ার নিয়ে অনেক অ্যানালাইসিস করেছিলাম যে এই ভ্যালুটা ছিল আমার ভিএম পিক ভোল্টেজ, কিন্তু তাহলে এই ভ্যালুটা কত হবে? ক্যান ইউ টেল এই ভোল্টেজটা কত হবে, এই লেভেলটা কত হবে? ভিএম হবে নাকি ভিএম থেকে ছোট হবে? স্যার ভিএম মাইনাস ভি ডায়োডের ভোল্টেজ আর আউটপুট ভোল্টেজটা স্যার ভিএম ওকে, ভেরি গুড। মাইনাস তাহলে ডায়োডের আপনারা বলছে যে ডায়োডের ড্রপটা বাদ চলে যাবে। এখন আমার প্রশ্ন আপনার কাছে, ডায়োডের ড্রপটা কি একটা বাদ যাবে নাকি দুটো বাদ যাবে নাকি তিনটা নাকি চারটা বাদ যাবে? চারটা ডায়োড আছে তো এখানে, স্যার দুইটা বাদ যাবে। কেন দুটা বাদ যাবে বলেন তো? দুইটা বাদ যাবে স্যার। স্যার একবারে দুইটা করে একই করছে। এক্স্যাক্টলি কারেক্ট। একবারে দেখেন প্রতি হাফ সাইকেলে আমরা যদি দেখি 0 থেকে পাই দেখি, এইটা একটা হাফ সাইকেল, পাই থেকে 2 পাই আরেকটা হাফ সাইকেল, যেটা সেই প্রতিটা হাফ সাইকেলে আমার যেটা হচ্ছে যে আমার দুইটা করে ডায়োড চালু হচ্ছে। সো দুইটা করে ডায়োড চালু হলে তার মানে সিম্পল দুইটা করে ড্রপ হবে। দুইটা করে ড্রপ হলে বেসিক্যালি আমরা বলতে পারি যে আমার যে এখানে পিক ভোল্টেজটা হবে সেটা আসলে হবে ভিএম মাইনাস 2 টাইমস ইনটু নি ভোল্টেজ। সিলিকনের জন্য যে ভ্যালুটা নাকি 0.7, সেটা 2 টাইমস 0.7 করলে 1.4 বাদ চলে যাচ্ছে। সো একইভাবে এখন আমি যদি আপনাদেরকে বলি যে ঠিক আছে এইটার এই ফুল ওয়েভ রেকটিফায়ারের জন্য তোমরা অ্যাভারেজ ভোল্টেজ বের করো, মনে পড়ে অ্যাভারেজ ভোল্টেজ ক্যালকুলেশনটা আমাদের? সো অ্যাভারেজ ভোল্টেজ ক্যালকুলেশন যেটা ছিল আমরা আগেও করেছি। সো ভি অ্যাভারেজ যেটা নাকি আমরা বলতেছি ভিডিসি, আপনাদের সুবিধার জন্য লিখে দিলাম। যদি আইডিয়ালটার কথা চিন্তা করে থাকি আমরা, তাহলে সেটা হবে এরকম কিছু, আমরা যে সূত্রটা ব্যবহার করতে পারি 1/t 0 থেকে t, মানে যোগ করতেছি আউটপুট ভোল্টেজটাকে, মানে আমি আইডিয়ালটার কথা বলতেছি, ঠিক আছে? আইডিয়ালটা নিয়ে আপাতত যদি চিন্তা করি, v0 ধরে নিলাম থিটাই ধরতে পারি, থিটাই ধরে হোয়াটএভার। সো এটা যদি আমরা করি তাহলে আমরা দেখতে পারি যে টি এর ভ্যালুটা আসলে আউটপুটের যে পিরিয়ড সেটা আমরা জানি এখানে পাই চলে আসে, তখন আমরা এখানে 0 থেকে পাই বসাবো, এবং আমরা আসলে দেখতে পাচ্ছি আমাদের আউটপুটে যে সিগন্যাল 0 থেকে পাই এর মধ্যে আসলে সাইন থিটা আসতেছে, সাইন থিটার অর্ধেক অংশ চলে আসছে। এর জন্য আমি এখানে লিখতেছি কি 0 থেকে পাই, এই জায়গাটা আসলে ভ্যালুটা কি ভিএম, পিক ভোল্টেজটা ছিল আমার ইনপুটের পিক ভোল্টেজটা ছিল কত ভিএম, এর জন্য আমরা বলতে পারি যে আমার এখানে আসলে আসবে ভিএম সাইন থিটা ডি থিটা, সরি এখানে ডি থিটা লিখতে ভুল করেছি আমি, ডি থিটা হবে। এটা যদি আমি এখন আসলে ক্যালকুলেট করি 0 থেকে পাই, তাহলে আপনি একটা ইন্টারেস্টিং রেজাল্ট পাবেন। সেই রেজাল্টটা হচ্ছে এরকম কিছু একটা 0.636 ইন্টু ভিএম, এই ভ্যালুটা চলে আসে। এটা আপনারা, আমি বাসায় আপনাদেরকে হোম প্র্যাকটিস দিলাম, এটা আপনারা ক্যালকুলেট করে দেখেন যে বিকজ এটা আসলে ম্যাথমেটিক্যাল টার্ম, আর এটা আপনারা আপনাদের আর্লিয়ার কি বলবো শুরুর দিকের ফ্রেশম্যান যে কোর্সগুলো ছিল সেই ফ্রেশম্যান কোর্সে এইগুলো আপনারা করেছেন, ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন করেছেন এবং সাইনোসয়েডাল ওয়েভের ইন্টিগ্রেশন করেছেন আমি আশা করতেছি। সো আপনি এখানে অর্ধেকটা সাইন ওয়েভ পাচ্ছিলাম আউটপুটে, এর জন্য এখানে একটা ভ্যালু পাচ্ছি আমি, কিন্তু বাকি অর্ধেকটা যদি চলে আসতো তার মানে ইনপুটের মতো হতো, তাহলে কিন্তু 0 হয়ে যেত। আমরা এটা লাস্ট ক্লাস আমরা কথা বলেছিলাম, আলোচনা করেছিলাম। এবং মজার একটা ব্যাপার দেখাই আপনাদেরকে, এই ভ্যালুটা কি তাহলে ডিসি আইডিয়ালের জন্য পাইলাম আমরা ডিসি ভোল্টেজ, তাই তো? ফুল ওয়েভ রেকটিফায়ারের জন্য আমি একটা নাম দিই তাহলে ভিডিসি এফডব্লিউ দেই, এফডব্লিউ আর ফুল ওয়েভ রেকটিফায়ার বলি। দেখেন এখানে একটা অদ্ভুত মিল আছে, সেই মিলটা হচ্ছে এটা দেখেন এই ভ্যালুটা হচ্ছে 2 টাইমস 0.318 ভিএম। এই 0.318 ভিএমটার কথা মনে আছে? এটা কোথায় ছিল কেউ বলতে পারবেন? এই 0.318 হাফ ওয়েভ, এক্স্যাক্টলি। তাহলে ভিডিসি অফ
হাফ ওয়েভ পারি আমরা নাকি মনে পড়ে? অবশ্যই তাই হওয়ার কথা, কারণ কেন চিন্তা করে দেখেন, আপনি হাফ ওয়েভ রেকটিফায়ারে অর্ধেকটা হাফ সাইকেল পাচ্ছিলেন 0 থেকে 2 পায়ের মধ্যে, এখন পিরিয়ড ছোট হয়ে গেছে, 0 থেকে পায়ের মধ্যে সেই অর্ধেকটাই পাচ্ছেন, তার মানে ছোট সময়ে আপনি দ্বিগুণ জিনিসটা পেয়ে যাচ্ছেন, তাই না? সো এর জন্য ডাবল হয়ে গেছে ডিসি ভোল্টেজটা। এটা মানে আপনি ক্যালকুলেশন করলেও, এটা কমন সেন্স দিয়ে অ্যাপ্লাই করে বোঝা যায়, আর ক্যালকুলেশন করলেও আপনি এই জিনিসটা পাবেন। সো এই ছিল আমাদের আরেকটা অবজারভেশন, যে আমাদের এভারেজ ভোল্টেজ বা ডিসি ভোল্টেজটা বেড়ে যায়। এটাই আমি আপনাদেরকে বলতেছিলাম যে হাফ ওয়েভ রেকটিফায়ার ব্যবহার করলে আসলে যেই জিনিসটা হয়, আপনি যে ইনপুটের হাফ সাইকেলের একটা ব্যবহার করতে পারতেছেন, তার জন্য আপনার আউটপুটের যে ডিসি ভোল্টেজটা আপনি যতটা বাড়াইতে চান ততটা আরো বেশি বাড়াইতে পারবেন যখন আপনি একটা ফুল ওয়েভ রেকটিফায়ার ইউজ করবেন। ঠিক আছে? সো এই হচ্ছে আমাদের আরেকটা অবজারভেশন। আচ্ছা, এখন আমাদের যে আরেকটা টাইপ ছিল তাহলে ফুল ওয়েভ রেকটিফায়ারের, আমরা যদি আরেকটা টাইপের কথা চিন্তা করি ফুল ওয়েভ রেকটিফায়ারের, সেটাতে আমরা একটু যাই। ব্রিজ রেকটিফায়ার নিয়ে আমরা কথা বললাম। এবার আমরা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার যদি যেটা ছিল আমাদের সিটিটি, সেটাতে যদি চলে যাই আমরা, তাহলে আমরা দেখি কি হয়। সো নাম্বার 2 বলছি, সি এটাকে আমরা সিটিটি। সিটিটি দিয়ে আসলে আমি বুঝতেছি, একটু জুম করে নেই আপনাদের সুবিধার জন্য। সেন্টার ট্যাপ ট্রান্সফরমার, রাইট, সেন্টার, এটাকে বলা হচ্ছে ট্যাপড ট্রান্সফরমার, সেন্টার ট্যাপ, ওকে, সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। ওকে ফাইন, এটার সার্কিটটা দেখতে কিরকম? তাহলে ফুল ব্রিজ রেকটিফায়ারের আবারও আমার কিন্তু দুইটা রাস্তা রাখতে হবে অবশ্যই কারেন্ট ফ্লো করার জন্য, না হলে কিন্তু আমি জানি আমার ইনপুটের দুটো হাফ সাইকেলকে আমি ইউজ করতে পারবো না। সেটার জন্য কি করা হয় দেখেন, সেন্টার ট্যাপ ট্রান্সফরমার মানে হচ্ছে আসলে প্র্যাকটিক্যালি একটা ট্রান্সফরমার থাকবে। তাহলে এটা সার্কিটটা দেখতে এরকম, এই যে প্র্যাকটিক্যালি একটা ট্রান্সফরমার আমি এঁকে ফেললাম। জানি তো সবাই যে ট্রান্সফরমারকে এইভাবে আঁকা হয়, নাকি জানি না? জানি সবাই। এখন এটাকে সেন্টার ট্যাপ, এটা একটা সিম্পল ট্রান্সফরমারের ছবি এঁকেছি আমি। সেন্টার ট্যাপ কখন বলবো? যখন আমি এই যে মাঝখানে আরেকটা ট্যাপ থাকে, ওটাকে ট্যাপ বলা হয়, মাঝখানে একটা ওয়্যার থাকে, সেই ওয়্যার যখন আলাদা করে বের করা যায় সেটাকে সেন্টার ট্যাপ বলা হয়। সো আমার দেখেন, আমি বাঁ দিকেরটা প্রাইমারি সাইডটা হচ্ছে আমার ইনপুট। সো আমি আসলে ইনপুটের দিকে আমার যেই এসি সোর্সটা সেটা আমরা সাধারণত রেখে থাকি, দ্যাট মিনস এরকম কিছু একটা, এবং একটা ডট কনভেনশন বলে একটা জিনিস রয়েছে এখানে। ডট কনভেনশনটা হচ্ছে লাগে, ধরেন সে ফর এক্সাম্পল আমার যদি এখানে ডট থাকে, ঠিক আছে, তার মানে এইখানে যদি পজিটিভ আসে, ডটে যদি পজিটিভ আসে, তাহলে আমার ডান দিকে কোথায় পজিটিভ আসবে? সো এই ডান দিকেও আপনার ডট কনভেনশনটা থাকতে হবে। সো ডান দিকে ডট কনভেনশনটা হচ্ছে এরকম কিছু একটা, আমরা দেখাচ্ছি এখানে আপনাদেরকে। সো ঠিক আছে, আর সার্কিটটা আমি আগে পুরোটা আঁকি আপনাদের জন্য। সো আমার লোডটা থাকবে কোথায়? তাহলে লোডটা থাকবে এই জায়গাটায়, এবং নিচে আমি একটু রাবার ইউজ করি, তাহলে সুন্দর হবে জিনিসটা। সবাই দেখতে পাচ্ছি? সো আবারও শুরুতে আমরা আইডিয়াল ডায়োড নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? শুরুতে আমরা আইডিয়াল ডায়োড নিয়ে কথা বলছি। সো এবার আমরা একটু চিন্তা করি, একটা ইনপুট সিগন্যালের কথা চিন্তা করি, ভেঙে ভেঙে বোঝার চেষ্টা করি আবারও আগের মতোই, কিন্তু এবার আরো তাড়াতাড়ি আমরা করতে পারবো। সো পজিটিভ হাফ সাইকেল কি হচ্ছে? পজিটিভ হাফ সাইকেল আমার ধরেন এই ধরনের একটা ঘটনা ঘটতেছে পজিটিভ হাফ সাইকেলে, ব্ল্যাক কালারটা, তাহলে সোর্সের অবস্থানটা এরকম, তাহলে পজিটিভ থেকে কারেন্ট বের হবে, ডট দিয়ে ঢুকবে, এবং উপর থেকে নিচ দিক দিয়ে আবার সোর্সে ব্যাক করবে। সো পজিটিভটা, তার মানে এই ক্ষেত্রে দেখেন আমার ডটের মধ্যে পজিটিভ ছিল, সো ডটের মধ্যে পজিটিভ থাকার কারণে আমার এই দিকে কিন্তু পজিটিভটা চলে আসবে, পজিটিভটা চলে আসার কারণে আমার উপরের ডায়োডটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাবে। এবং নিচেরটার যদি আমি কথা বলি, নিচেরটার ক্ষেত্রে আমি দেখাই দেই আসলে নিচেরটার যে ডটটা সেটা কোথায় রয়েছে, নিচেও কিন্তু আরেকটা সেন্টার ট্যাপে আরেকটা ডট থাকে, সেটা হচ্ছে এই জায়গাটায়, ঠিক আছে, নিচে এই জায়গাটা পজিটিভ থাকে। তো সেই ক্ষেত্রে দেখা যায় যে এইখানে পজিটিভটা চলে আসতেছে এবং এই এন্ডে নেগেটিভটা চলে আসতেছে। তো আপনি যদি খেয়াল করে দেখেন, আমি একটা নাম দিই এখানে, এখানে D1 এবং D2, দেখেন আপনার ইনপুটের এখন পজিটিভ হাফ সাইকেলের জন্য ডটের মধ্যে পজিটিভ থাকার কারণে, এই যেখানে ডটে পজিটিভ থাকার কারণে আপনার কি হলো, D1টার অ্যানোডে পজিটিভ এবং D2টার ক্যাথোডে পজিটিভ হয়ে গেল, বা D2টার অ্যানোডে নেগেটিভ হয়ে গেল, এভাবে বলতে পারি। তার মানে D1টা ফরওয়ার্ড বায়াস হবে এবং কারেন্টের ফ্লোর ডাইরেকশন D1 এই দিক দিয়ে ঢুকে এই দিক দিয়ে আসবে, তার মানে এদিকে পজিটিভ এদিকে নেগেটিভ। আমি যদি আউটপুট ভোল্টেজটা এইভাবে দেখি,
আউটপুট ভোল্টেজটা যদি আমি এইভাবে দেখি তাহলে কি হচ্ছে আমি দেখি, এরকম কিছু আমি একটা ওয়েভ পেলাম পজিটিভ হাফ সাইকেলের জন্য। ধরলাম আমি ভিএম, পিক ভোল্টেজটা হচ্ছে আমার ভিএম, ধরে নিলাম একটা ভিএম। এবং নেগেটিভ হাফ সাইকেল কি হচ্ছে, নেগেটিভ হাফ সাইকেল বোঝার জন্য আমি জানি যে আমার পোলারিটি চেঞ্জ হবে। তাহলে নিচের দিকে পজিটিভ এবং উপরের দিকে যদি আমরা নেগেটিভ কনসিডার করি তাহলে আমার পজিটিভ দিয়ে কারেন্ট বের হবে। তার মানে আমার এখন দেখেন ডটে কি রয়েছে বলেন তো, পজিটিভ রয়েছে নাকি নেগেটিভ রয়েছে ডটে এই প্রাইমারি সাইডে? স্যার নেগেটিভ। নেগেটিভ রয়েছে, তার মানে ডান দিকে সেকেন্ডারি সাইডেও কিন্তু ডটগুলোতে নেগেটিভ ইনডিউস হবে। এখন খেয়াল করে দেখেন ডি ওয়ানটার কি হয়ে যাচ্ছে, ডি ওয়ানটার অ্যানোডে নেগেটিভ চলে আসছে, তার মানে রিভার্স বায়াসড। এবং ডি টুটার অ্যানোডে কি চলে আসবে তাহলে, পজিটিভ। তার মানে ডি টুটা ফরওয়ার্ড বায়াস হয়ে যাচ্ছে, তার মানে ডি টু দিয়ে কারেন্ট ফ্লো করবে। তাহলে এবার কারেন্ট ফ্লো সোর্সের সাইডে কারেন্ট ফ্লো ডাইরেকশনটা আমরা দেখি, তাহলে পজিটিভ দিয়ে বের হবে, এই দিক দিয়ে ঢুকবে এবং এইভাবে কারেন্ট ফ্লোটা হচ্ছে সোর্স সাইডে। এবং আমার সেকেন্ডারি বা লোড সাইডের কথা যদি চিন্তা করি তাহলে আমার এই প্লাস দিয়ে কারেন্টটা ঢুকবে, অবশ্যই আমরা জানি প্লাস দিয়ে কারেন্ট বের হয়, এবং রেজিস্ট্যান্সের এই দিক দিয়ে কারেন্টটা যাবে নেগেটিভের দিকে। এখন মজার ব্যাপার খেয়াল করে দেখেন আমার যে আউটপুট রেজিস্ট্যান্সটা রয়েছে সেটার কিন্তু দুই ক্ষেত্রে কোন দিক দিয়ে কারেন্টটা ঢুকেছে দেখেন, ডান দিক থেকে বাঁ দিকে, এটা দেখতে পাচ্ছি দুই ক্ষেত্রেই ডান দিক থেকে বাঁ দিকে কারেন্ট ফ্লো করেছে। তার মানে কারেন্টের ডাইরেকশন কখনো চেঞ্জ হয় নাই, তার মানে আমরা আউটপুটের যে ভোল্টেজটা আছে সেটাও কি হবে না, পোলারিটি চেঞ্জ হবে না, একই দিকেই পাবো। সো একই দিকেই আমি পেয়ে যাচ্ছি ভ্যালুটা। সো দিস ইজ মাই আউটপুট। সো এই হলো আপনার সেন্টার ট্যাপ ট্রান্সফরমার সার্কিট। বুঝতে পারলাম এটা কিভাবে কাজ করতেছে? জি স্যার। ওকে ফাইন, ভেরি গুড। এটা যদি হ্যাঁ বলেন। এটা তো বেসিক্যালি স্যার আগের স্যার হ্যালো, পোলারিটি স্যার চেঞ্জ করে দিলে স্যার এটা অন্য হচ্ছে আবার কথাটা একটু ক্লিয়ার না, একটু জোরে বলতে হবে আপনাকে, কথা কেটে যাচ্ছে আপনার। হ্যালো, আচ্ছা, এটা আমার ছিল নেগেটিভ সাব সাইকেলটা ধরে নেন। সো এই হলো আমার সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের সার্কিটটা, এবং আপনার আউটপুটটা এরকম কিছু একটা আইডিয়াল। যখন আমরা আসলে কিরকম চিন্তা করছি, আমরা আইডিয়াল চিন্তা করছি, বুঝতেই পারছি যে যদি আমরা এখানে প্র্যাকটিক্যাল ডায়োড চিন্তা করি সেখানে কি হবে আমার ভিএম থেকে। এইবার আপনারা আমাকে বলেন তো, প্র্যাকটিক্যাল চিন্তা করলে বুঝে শুনে বলবেন, এই সেন্টার ট্যাপের ক্ষেত্রে আমি আপনার আর একটা আউটপুট রাখতে চাচ্ছি, বলছি যে এইবার প্র্যাকটিক্যাল। ইউ গাইস টেল মি, দেখি মাথা কেমন কাজ করতেছে আপনাদের ঈদের পরে। এখানে আমি ভোল্টেজ ক্রসওভার ডিস্টরশন পাবো অবশ্যই, ডেফিনেটলি, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নাই, প্র্যাকটিক্যাল ডায়োডে ড্রপ হবে সেটা ব্যাপার না। কিন্তু আমি আপনাদের কাছে যেটা প্রশ্ন করতে চাচ্ছি, আমার এই পিক ভোল্টেজটা কত হবে, এটা কত হবে? ভিএম হবে, ভিএম এর নাকি ভিএম থেকে কোনো নি ভোল্টেজ বাদ যাবে, বা বাদ গেলেও কয়টা ডায়োডের নি ভোল্টেজ বাদ যাবে, একটা দুটো কি? স্যার নি ভোল্টেজ বাদ যাবে স্যার। আর একটা ডায়োডের জন্য বাদ যাবে। একটা ডায়োডের জন্য বাদ যাবে কেন? স্যার আমি যখন অ্যাক্টিভ হচ্ছি তখন একটা করে ডায়োড অ্যাক্টিভ হচ্ছে। এক্স্যাক্টলি, প্রতি হাফ সাইকেলে খেয়াল করে দেখেন আইদার ডি1 অথবা ডি2 একটা ডায়োড চালু হচ্ছে, তার মানে জাস্ট অনলি ভি কে নি ভোল্টেজ। এবং একইভাবে আমরা ওই এই ক্যালকুলেশনটা করবো না, ডিসি ভোল্টেজের ক্যালকুলেশনটা আমরা একইভাবে ডিসি ভোল্টেজটা ক্যালকুলেট করতে পারবো, ঠিক আছে? সো এই হলো আপনাদের ছোটখাটো একটা অ্যানালাইসিস আপনার সেন্টার ট্যাপ ট্রান্সফরমার আর হচ্ছে ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে। আপনার দুইটা ফুল ওয়েভ রেকটিফায়ার আমরা দেখলাম। এখন আমরা একটা জিনিস কনসিডার করব, দুইটা সার্কিটের ক্ষেত্রে আমরা একটা জিনিস কনসিডার করব যেটা আমরা আগেও কনসিডার করেছিলাম। এটা হচ্ছে যদি উইথ ক্যাপাসিটর হয় তাহলে কি হবে, উইথ ক্যাপাসিটর হলে কি হবে। সো আমরা আসলে বলতে চাচ্ছি যে আমার যে লোডটা থাকবে, দ্যাট মিনস লোডের সাথে আমি আসলে কি করতে যাচ্ছি, প্যারালালি জাস্ট কিছুই না একটা ক্যাপাসিটর অ্যাড করে দেব, আর কিছুই না। ওকে, এবং আমরা তো সাধারণত রেজিস্ট্যান্সের অ্যাক্রসে আউটপুট ভোল্টেজটা দেখি, এই ক্ষেত্রেও তাই দেখতে যাচ্ছি। আমি দেখেন আমি পুরো ফুল সার্কিটটা কখনোই আঁকি নাই, আমি কিন্তু ফুল সার্কিটটা আঁকতেছি না। আমি এখন একটা কাজ করব আপনাদের সুবিধার জন্য, এবং আপনাদেরকেও এই কনভেনশনের সাথে পরিচিত হতে পারলে খুবই ভালো। সেটা হচ্ছে দেখেন আমি কি করতেছি এখানে,
এটা ছিল আমার লোডটা, ঠিক আছে, এটা আমার লোডটা ছিল। দেখেন আমি এখানে কি আঁকছি আসলে। এখানে আমি একটা সিম্বল ইউজ করলাম। বেসিক্যালি এই সিম্বলটা অনেক জায়গায় দেখবেন, এই সিম্বলটা অনেক জায়গায় ইউজ করা হয় শুধুমাত্র বোঝানোর জন্য যে এটা আসলে একটা রেকটিফায়ার, এটা একটা রেকটিফায়ার। ওকে, এই কনভেনশনটা ইউজ করা হয় শুধুমাত্র বোঝানো হয় যে পুরো ফুল সার্কিটটা না আঁকে এটা একটা রেকটিফায়ার। সো এটা হতে পারে ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে, যেটা আছে আমার দুটো ভার্সন, যে সিজিটিও হতে পারে, এটা ফুল ব্রিজও হতে পারে। জাস্ট এটা আমি বললাম এটা একটা ফুল ওয়েভ রেকটিফায়ারের সিম্বল আঁকলাম আমি, জাস্ট পুরো সার্কিটটা না আঁকে আমার সময় বেঁচে গেল। এখন আমি জাস্ট নতুন যে কাজটা করেছি, আমি একটা ক্যাপাসিটর রেখেছি। এবং আপনারা হয়তোবা জানেন, আমি যদি তিনটা ক্যাপাসিটরের জন্য কল্পনা করি, ছোট, মাঝারি এবং বড়, আমার আউটপুটটা দেখতে কিরকম হবে? কিরকম হবে আউটপুটটা? খুব সিম্পলি আমি এঁকে দিচ্ছি, দেখেন। উইদাউট ক্যাপাসিটরের কথা যদি চিন্তা করি, এরকম, উইদাউট ক্যাপাসিটর, তাই তো? ক্যাপাসিটর ছাড়া আউটপুটটা দেখতে এরকম, ভোল্টেজটা দেখতে এরকম, তাই তো? এখন আমি একটু জুম করে নেই, তাহলে আরো ভালো করে আঁকা যাবে। কারণ এখানে এখন যদি আমি উইথ ক্যাপাসিটর চিন্তা করি, বললাম C1 একটা ক্যাপাসিটর, বললাম C1 এর ক্ষেত্রে, আমি এটা পরে এক্সপ্লেইন করবো C1 জিনিসটা কি। সেই ক্ষেত্রে কি হচ্ছে একটু বোঝার চেষ্টা করি। আমি ডটেড লাইন ইউজ করব আপনাদের সুবিধার জন্য। আমি আগের ছবিটা আঁকতেছি যখন ক্যাপাসিটর ছাড়া ছিল। আচ্ছা, আমি এখানে ডট ইউজ করে আগে ইয়াটা এঁকে নেই, আগের সাইকেলগুলোর যে মার্কারগুলো সেগুলো এঁকে নিলাম। সো এখানে আগের মতো আমি ডটেড লাইন ইউজ করলাম। ডটেড লাইন ইউজ করে আমি যে কাজটা করতেছি, যে আগের যে ফলোটা সেটা আমি এঁকে নিলাম। এখন আমি যে কাজটা করবো, এখন আমি দেখাবো যে আসলে যখন আমি একটা ছোট ক্যাপাসিটর অ্যাড করি তখন আসলে কি ইম্প্যাক্টটা পড়ে। পিক ভোল্টেজ পর্যন্ত চার্জ হবে এবং আস্তে আস্তে কি হবে, এটা ডিসচার্জ করা শুরু করবে। এটা হচ্ছে ছোট ক্যাপাসিটরের জন্য। আগে যেখানে আমার আমি একটা মার্কার যদি দেই পায়ে, এটাকে পাই বলি তাহলে সুবিধা হবে আপনাদের বুঝতে। পাই, এটা 2 পাই। আগে যেখানে পায়ে স্টপ হয়ে যাচ্ছিল, আমার ইনপুটের সিগন্যালটা 0 হয়ে যাচ্ছিল, সেখানে আমার ছোট একটা ক্যাপাসিটর যখন আমি অ্যাড করেছি C1, তখন সেটা হচ্ছে না। পরবর্তীতে আমি যদি মিডিয়াম সাইজের একটা ক্যাপাসিটর অ্যাড করি, তাহলে কি হবে? আমি আগের মতোই মার্কার দিয়ে আমি দাগ টেনে নিচ্ছি বোঝার সুবিধার জন্য। সো এবার সরাসরি আমি চলে যাই, আমি আর আঁকলাম না আগের মতো। সো এবার কি হবে, ভোল্টেজের লেভেলটা আরো বেড়ে গেল এবং দেখতে পাচ্ছি। এবং এইবার যে একটা অদ্ভুত ঘটনা ঘটলো, দেখা যাচ্ছে যে এইবার হয়তো বা পায়ে তো থামলোই না, পায়ের বেশিতেও না, বরঞ্চ 2 পাই পর্যন্ত এক্সটেন্ড করে গেল। ঠিক আছে, সো এটা বেশ ভালো একটা ভোল্টেজ লেভেল আমরা দেখতে পাচ্ছি। এবং ফাইনালি যদি আমি আরেকটা কল্পনা করি, আমার খুবই বড় যদি ক্যাপাসিটেন্স কল্পনা করি, তার আগে আমি জাস্ট এখানে একটু লিখে দিব যে এই আউটপুটটা আমরা আসলে কনসিডার করছি C2 এর ক্ষেত্রে। এবং ফাইনালি যদি আমি আরেকটা কল্পনা করি, ঠিক এখানে নাকি আসলে আমি ক্যাপাসিটেন্সটা যেটা নিচ্ছি সেটা হচ্ছে খুবই বড়। দ্যাট মিনস সেই ক্ষেত্রে আপনার আউটপুট ভোল্টেজটা যেটা হবে, আমি মার্কার যদি ইউজ করি আগের মতো, ঠিক আছে, সো সেটা অনেকটা হয়তো বা এরকম হবে, চার্জ হলো এবং ডিসচার্জের ক্ষেত্রে সেটা মোটামুটি কন্টিনিউয়াসলি চলতে থাকবে, এত বড় ক্যাপাসিটার। সো এটা আমি বলতেছি যে C3, তার মানে বড় ক্যাপাসিটর। এখন আমি এই তিনটার মধ্যে যদি রিলেশনটা, ক্যাপাসিটেন্সের মধ্যে যদি আমি রিলেশনটা বোঝানোর চেষ্টা করি, যাতে আপনারা পরবর্তীতে আপনাদের বুঝতে সুবিধা হয়, সেটা হচ্ছে এরকম যে C1, C2 এবং আমি C2টা আমি অন্য কালার ইউজ করেছি, সো আমি C2টা আমি ওই কালারই দিচ্ছি, C2 এবং C3। সো এদের মধ্যে রিলেশন যেটা, সেটা হচ্ছে লাগা C1 is less than C2 is less than C3. So that means C3 is the largest one, large. ঠিক আছে, C3 টা লার্জ ক্যাপাসিটর, whereas আমার C1 টা স্মল ক্যাপাসিটর। বুঝতে পারলাম?
এবং এর মাধ্যমে কিন্তু আপনার যে আউটপুটের যে ডিসি ভোল্টেজ সেটা বেড়ে যায়। ক্যাপাসিটর যদি আপনি কখনো রেকটিফায়ারের আউটপুটে লাগান তাহলে কিন্তু আপনার ডিসি ভোল্টেজটা বেড়ে যাবে। ওকে, সো এই জিনিসগুলো আমরা আগেও হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে দেখেছিলাম এবং আমরা এগুলা বলেছিলাম এই জিনিসগুলো। বুঝতে পারলাম এটা? দেখেন, যদি এটা বুঝে থাকি তাহলে একটু যদি আমরা স্লাইডে চলে যাই। সো এটা হাফ ওয়েভ রেকটিফায়ারের একটা আউটপুট ছিল, গত ক্লাস আমরা দেখেছিলাম এবং এখানে একটা ডিসি ভোল্টেজের মার্কার আমরা ইউজ করেছিলাম, দেখতে পাচ্ছি নিচের আউটপুটে। পরবর্তীতে আমরা দেখেছিলাম যে ভোল্টেজ ক্রসওভার ডিস্টরশনের যে কথাটা, ওই যে দেখতে পাচ্ছি এখানে আমি একটু মার্কার ইউজ করি তাহলে আপনাদের সুবিধা হবে, লেজার পয়েন্টার। সো এখানে দেখতে পাচ্ছি যে ভোল্টেজ ক্রসওভার ডিস্টরশন হয়েছে এই দুইটা পয়েন্টে, পরবর্তীতে প্র্যাকটিক্যাল ডায়োড যখন আমরা কনসিডার করেছিলাম। পরবর্তীতে এখানে একটা ম্যাথ রয়েছে, এটা আমরা পরে এক্সপ্লেন করবো, এই ম্যাথটা নিয়ে আমরা পরে কথা বলবো। আচ্ছা ঠিক, না তার আগে আমি এটা আমরা একটু পরে আসতেছি। পিআইভি ফুল ওয়েভ রেকটিফায়ারের কথাটা দেখি। আমরা দেখেছি যে ইনপুট ভোল্টেজ যখন এরকম, আমার আউটপুট ভোল্টেজটা এরকম হয়ে যাচ্ছে এবং আমরা ভিডিসি বা এভারেজ ভোল্টেজ ক্যালকুলেট করেছি এবং দেখতে পাচ্ছি যে এটার যে লেভেলটা এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ারের থেকে বড় এবং এটা ডাবল হয়ে গেছে, 0.636 ভিএম হয়ে গেছে। এবং এই সার্কিটটাকে আমি অন্যভাবে এঁকেছি। উপরে যে সার্কিটটা দেখতে পাচ্ছি এটাই সেই ব্রিজ রেকটিফায়ার বলতেছি আমরা, D1 D2 D3 D4, এটাই সেই ব্রিজ রেকটিফায়ার। এটাকে অনেক ক্ষেত্রে অনেক জায়গায় এইভাবেও আঁকা হয় এবং নিচে কারেন্ট ফ্লো ডাইরেকশন দেওয়া রয়েছে দুইভাবে। সো আপনারা এটা স্টাডি করবেন এবং দেখে নেবেন কিভাবে করছে। সো প্রথম হাফ সাইকেলে দেখতে পাচ্ছি 0 থেকে T/2 এবং পরে হাফ সাইকেলে T/2 থেকে T পর্যন্ত আমরা ওয়েভটা পাচ্ছি। সো এটাই হচ্ছে আমাদের ফুল ওয়েভ রেকটিফায়ার। এখানে একটা ম্যাথ রয়েছে, এটা আমরা একটু পরে আসতেছি। তার আগে আমি যে জিনিসটা একটু দেখাতে চাচ্ছি, এটা ফুল ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা ফুল ওয়েভ রেকটিফায়ার সার্কিটটা দেখেছি, যেটা নাকি আমার সেন্টার ট্যাপ ট্রান্সফরমার রেকটিফায়ার যেটাকে আমরা বলছি, সেটা হচ্ছে এরকম একটা সার্কিট। এবং আমরা এখানেও দুটা ওয়েভ পাই আউটপুটে পজিটিভ দিকে এবং এটার ওয়ার্কিং প্রিন্সিপালটা আমরা এক্সপ্লেন করেছি যে পজিটিভ হাফ সাইকেল উপরের সাইকেলটা চালু হয় বা উপরের ডায়োডটা চালু হয়, নেগেটিভ হাফ সাইকেলের নিচের ডায়োডটা চালু হয় এবং আমরা দুইটা হাফ সাইকেল কারেন্ট পাই। এবং এটারও যদি আপনি আইডিয়াল চিন্তা করেন 0.636 ভিএম হচ্ছে ডিসি ভোল্টেজ। এবার একটা সামারির কথা যদি আমরা চিন্তা করি, আইডিয়াল ডায়োড, এই যে তিনটা রেকটিফায়ার দেখতে পাচ্ছি, হাফ ওয়েভ রেকটিফায়ার, ব্রিজ এবং সেন্টার ট্যাপ রেকটিফায়ার। ভিডিসি দেখেন এখানে ভ্যালুগুলো দেওয়া রয়েছে যে আইডিয়াল চিন্তা করলে ভিডিসি অফ হাফ ওয়েভ রেকটিফায়ার ইজ হাফ অফ ব্রিজ অ্যান্ড সিটিটি রেকটিফায়ার, যেটা বলতে পারতেছি অর্ধেক হয়ে যাচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ারটা। কিন্তু রিয়েলিস্টিক ভ্যালু যদি চিন্তা করেন, আমরা জানি যে হাফ ওয়েভ রেকটিফায়ার একটা ডায়োডের ড্রপ কনসিডার করতে হবে আপনাকে, ওয়্যারাস আপনার ব্রিজ রেকটিফায়ারে দুইটা নি ভোল্টেজ কনসিডার করতে হবে, বাদ যাবে এক এক হাফ সাইকেলে, ওয়্যারাস আপনার সিটিটিতে একটা নি ভোল্টেজ বাদ যাচ্ছে। এখানে একটা নতুন জিনিস চলে এসেছে, পিআইভি বা পিআরভি। জিনিসটা কি? আচ্ছা, পিআইভি বোঝার জন্য আমি একটু পেছনে ফেরত যাব। পিআইভি কে কি বলা হয় বা পিআরভি কে কি বলা হয়? এটাকে বলা হয় পিক রিভার্স ভোল্টেজ বা পিআইভি কে বলা হয় পিক ইনভার্স ভোল্টেজ। এই জিনিসটা কি আসলে এটা একটু বুঝি আমরা। আমার কথা কি শোনা যাচ্ছে? সবাই বুঝতে পারছি আমি? আমার কথা কি বোঝা যাচ্ছে? জি স্যার, বুঝতে আচ্ছা। পারছি স্যার, একটু স্লো বললে একটু ভালো হতো স্যার। না, এখন হচ্ছে ওই যে সামারি করলাম এতক্ষণ, আসলে আমরা এই জিনিসগুলো দেখেছি, এখন স্লাইডে আসলে ওই জিনিসগুলোরই সামারি করতেছি, আর কিছু না। সো পিআইভি বা পিআরভি জিনিসটা কি আসলে? পিআইভি বা পিআরভি হচ্ছে যে আপনি নরমালি, আমি একটা হাফ ওয়েভ রেকটিফায়ার দিয়ে আমি এখানে একটু এঁকে দেখাই, আপনাদের সুবিধা হবে বুঝতে। চিন্তা করে দেখেন, আপনার যে সার্কিটটা রয়েছে হাফ ওয়েভ রেকটিফায়ারের, একটা সিম্পল হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিটের কথা চিন্তা করি, তাহলেই বুঝতে পারবো যে পিআরভি জিনিসটা কি। সো এটা একটা সিম্পল হাফ ওয়েভ রেকটিফায়ার সার্কিট। সো চিন্তা করে দেখেন, পিআইভি মানে কি? পিক ইনভার্স ভোল্টেজ, বা পিআরভি মানে পিক রিভার্স ভোল্টেজ। সো তার মানে এই আমার যে হাফ ওয়েভ রেকটিফায়ারটা কখন রিভার্স বায়াসড হচ্ছে? রিভার্স বায়াসড হচ্ছে আপনার যখন এইদিকে নেগেটিভ, মানে নেগেটিভ হাফ সাইকেলে। সো তখন আসলে আমার হিসাব করতে হবে এই যে ডায়োড রয়েছে, ডায়োডের অ্যাক্রসে কি ভোল্টেজটা আমি আসলে পাচ্ছি। এই ভোল্টেজটাকেই বলা হচ্ছে ভিপিআইভি অথবা ভিপিআরভি, পিক রিভার্স ভোল্টেজ, যেটা নাকি হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য আমি দেখতে পাচ্ছি আমার পিক ভোল্টেজটা নিতে হবে, কিন্তু পিক ইনভার্স বা পিক রিভার্স, তো পিকের কথা বলতেছে এখানে। যদি আপনি কেভিএল করেন, আমি জানি যে এই সার্কিটটা যখন রিভার্স বায়াস যেরকম হয়, সরি নিচেরটা একটু ইয়া হয়ে গেল দেখতে, ওপেন হয়ে যায়, তাই তো? ওপেন হয়ে গেলে আপনি দেখতে পাবেন যে আপনি যদি কেভিএল করেন, আপনি দেখতে পাচ্ছেন যে ভি ডায়োড ইজ ইকুয়ালস টু
সাপ্লাই ভোল্টেজটা চলে আসবে হুবহু। সো সাপ্লাই ভোল্টেজে আসলে কি আসতেছে, আসলে সাপ্লাই ভোল্টেজের পিকটা কনসিডার করতে হবে আপনাকে, পিক। তার মানে হাফ ওয়েভ রেকটিফায়ারের জন্য আসলে চলে আসে যে পিআইভি বা পিআরভির ভ্যালুটা আসলে চলে আসতেছে কত, ভিএম চলে আসে। সো ফুল ওয়েভ রেকটিফায়ারের জন্য এই কাজটা করা যায়। ফুল ওয়েভ রেকটিফায়ারের জন্য কথার কথা আমি জাস্ট বুঝাচ্ছি, এই সার্কিট দিয়ে আমি একটা উদাহরণ দেই যে আমি যদি পিআরভি বের করতে চাইতাম তাহলে আমি এই দুইটা পয়েন্টে, আমি আপনারা দেখতে পাচ্ছেন এই দুইটা পয়েন্টে আমি কি করতাম, ভিডি বা ডায়োডের ভোল্টেজটা আমি বের করার চেষ্টা করতাম। তাহলে সেই ক্ষেত্রে আমি কি পাচ্ছি দেখেন, আপনি করলেই আপনি আসলে বুঝতে পারবেন। দেখেন এখানে পিক ভোল্টেজের কথা যদি কল্পনা করি আমি, তাহলে ভিআইটাকে আমি জাস্ট পিক নিয়ে কনসিডার করলে এটা ভিএম চিন্তা করতেছি, আপনার ভিএমটা কিন্তু আমার আউটপুটেও চলে যাচ্ছে, তার মানে এখানেও ভিএম চলে আসতেছে। তখন যদি আপনি একটা কেভিএল করেন এই ছোট লুপের মধ্যে, তার মানে আপনি কেভিএল এর ডাইরেকশনটা হচ্ছে আপনার এই বরাবর যদি আপনি একটা কেভিএল করেন, আপনি দেখতে পারেন যে কেভিএল করলে কি হয়, পজিটিভ ভিডি। সো এখানে কিছুই নাই এট দিস পয়েন্ট, দের ইজ নাথিং, জাস্ট ডায়োডের কিছুই নাই। সো প্লাস ভিএম দিয়ে ঢুকতেছি আমি আউটপুটের, বা আউটপুট লিখলাম আপনাদের সুবিধার জন্য। তারপরে সো প্লাস, সো 1 মিনিট, আমি কি একটা ছোট ভুল করে ফেললাম নাকি, লেট মি চেক। ওয়ান মিনিট, ও সরি, একটা ছোট মিস্টেক আমি হয়তোবা করেছি। এটা ছোট মিস্টেক করেছি দেখাইতে যায়, সেটা হচ্ছে একটা জিনিস আমি দেখাই নাই যে যদি একটু ইয়া করি, এখানে করলে কি আসছে, আচ্ছা এখানে করলে কি আসছে সেটা দেখার চেষ্টা করি আমি। ওকে, এখানে এইভাবে চলে আসছে কি, প্লাস এই লুপটা যদি আমি চিন্তা করি, প্লাস ভিডি, এখানে শর্ট সার্কিট হচ্ছে, এখানে প্লাস আউটপুটে চলে আসতেছে হচ্ছে ভিএমটা চলে আসতেছে, ইনপুটটাই আউটপুটে ফ্লো করতেছে, তাই তো? পজিটিভ এখানে, নেগেটিভ এখানে, রাইট, এক্স্যাক্টলি হিয়ার। ওকে ফাইন, সো ওকে, আচ্ছা এক্স্যাক্টলি, ওকে। সো এইখানে যেই জিনিসটা ঘটতেছে আমার, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে, আচ্ছা সরি একটু ইয়া করে ফেললাম, সময় নিয়ে নিলাম, ঠিকই আছে। সো এই লুপে যদি আমি চিন্তা করি, ঠিকই আছে, আমি আসলে শুধু শুধু চিন্তা করতেছিলাম, এই লুপে যদি চিন্তা করি তো আমি দেখতে পাচ্ছি যে ভিডি আর ভি জিরো থাকে, আউটপুটটা আর কিছু থাকে না লুপের মধ্যে, ইজ ইকুয়ালস টু জিরো। এখন আউটপুটে আসলে ইনপুটের ভোল্টেজ ভিএমটা চলে আসতেছে, তার মানে ভিডি ইজ ইকুয়ালস টু মাইনাস ভিএম, মানে যেহেতু পিক রিভার্স ভোল্টেজ বলতেছি, তার জন্য আমি পি আর ভি যেটা আছে সেটাকে আমি বলতে পারি যে রিভার্স ভোল্টেজটা হচ্ছে পিক ভোল্টেজ ভিএম। ফুল ওয়েভ, এটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ারের জন্য, ঠিক আছে, এটা ব্রিজ রেকটিফায়ারের জন্য। কিন্তু সেন্টার ট্যাপ ট্রান্সফরমার যে রেকটিফায়ারটা রয়েছে এটার ক্ষেত্রে যদি চিন্তা করি, আমি যদি ধরি যে এই পজিটিভ হাফ সাইকেলেরটা চিন্তা করি, জাস্ট একটা যে কোনো একটা ডায়োডের ক্ষেত্রে চিন্তা করব, তাহলে এইটা শর্ট হয়ে গেছে, তখন বোঝার চেষ্টা করি, নিচেরটা ওপেন হয়ে গেছে, দ্যাট মিনস আমি আসলে এই এই ছবিটার কথা চিন্তা করতেছি। নিচেরটার ক্ষেত্রে যদি আমি এখন পিআরভি বের করতে চাই, ভিডি বের করতে চাই, তাহলে দেখেন কি হয়, নিচেরটার ক্ষেত্রে বের করি, ইন্টারেস্টিং ব্যাপার ঘটবে এখন আপনারা দেখতে পারবেন। সো এইখানে কিন্তু ভিএম রয়েছে, এইখানে ভিএম রয়েছে। এখন আমি যদি করতে চাই দেখেন কি হয়, আমি যদি এই দিক দিয়ে কেভিএলটি স্টার্ট করি, তাহলে প্লাস ভিডি মাইনাস ভিএম মাইনাস ভিএম ইজ ইকুয়ালস টু জিরো হয়ে যায়, দ্যাট মিনস ভিপি আর ভি যেটা আসলে, এবার আসলে আমি উল্টো দিক দিয়ে পজিটিভ ওই সাইনটা কনসিডার করেছি, তার জন্য এটা আসলে পজিটিভ ভ্যালু আসছে, ডাজন্ট ম্যাটার। সো মেন ম্যাগনিটিউডটা খেয়াল করেন, ভিএম টু ভিএম চলে আসতেছে, এইটা একটা ইম্পর্টেন্ট ব্যাপার। এইটার অর্থ হচ্ছে তাহলে পিক রিভার্স ভোল্টেজ বা পিক ইনভার্স ভোল্টেজটা তাহলে আসলে কি বোঝাচ্ছে, বোঝাচ্ছে যে যখন একটা ডায়োড, যে কোনো একটা ডায়োড সার্কিটে টার্ন অফ বা বন্ধ থাকে, তখন ওইটার অ্যাক্রসে সর্বোচ্চ কত ভোল্টেজ চলে আসে, দেখতে পাচ্ছি যে সর্বোচ্চ কত ভোল্টেজ চলে আসতেছে আমার সিটিটি ট্রান্সফরমারের ক্ষেত্রে, পিক ভোল্টেজের ডাবল, ইনপুটের যে পিক ভোল্টেজ থাকবে সেটা ডাবল ভোল্টেজ চলে আসতেছে। ওকে, কিন্তু ফুল ব্রিজ রেকটিফায়ারে আর হাফ ওয়েভ রেকটিফায়ারে কিন্তু আমার শুধু পিক ভোল্টেজটা চলে আসতেছিল যখন একটা ডায়োড টার্ন অফ থাকে।
এইটা একটা ভেরি ইন্টারেস্টিং ব্যাপার যে ডায়োডের যখন আপনারা ক্যারেক্টারাইজেশন যেই শিটটা রয়েছে, এটা একটা প্র্যাকটিক্যাল ডায়োড যদি এরকম হয়, সেখানে আপনারা এটা ডেটা শিট যখন আপনারা হাতে নিবেন একটা ডায়োডের, দেখবেন সেটার একটা পিআরভি উল্লেখ করা থাকে বা পিআইভি উল্লেখ করা থাকে। ধরেন নর্মাল একটা ডায়োডের ক্ষেত্রে ওইটা হতে পারে হয়তো বা সিম্পল একটা ইলেকট্রনিক ডায়োডের ক্ষেত্রে 80 ভোল্ট হতে পারে। তার মানে এটা কি বোঝাচ্ছে? এটা একবার একটু বোঝার চেষ্টা করি। 80 ভোল্ট হলে কি বোঝাচ্ছে? সে ফর এক্সাম্পল আমি যদি একটা তিনটা সিম্পল কেস কনসিডার করি, আমি হাফ ওয়েভ রেকটিফায়ারে যদি আমি এই ডায়োড ইউজ করি, ব্রিজ রেকটিফায়ারে যদি ইউজ করি এবং সিটিটিতে ইউজ করি, তাহলে ইম্প্যাক্টটা কি হবে বোঝার চেষ্টা করি। আমরা দেখেছি হাফ ওয়েভ রেকটিফায়ারে পিআরভিটা হচ্ছে কত জানি ছিল? ভিএম। ফুল ব্রিজ রেকটিফায়ারে পিআরভিটা কত ছিল? ভিএম। সিটিটিতে পিআরভিটা কত ছিল? বের করলাম, সবাই শুনতে 2 ভিএম, রাইট? সো কেভিএল করে বের করেছি এগুলা। সো এখন যদি আমি এইরকম একটা ডায়োড দিয়ে আমার সার্কিটটা বানাই যার নাকি পিআরভি বা পিআইভি হচ্ছে 80 ভোল্ট এবং হাফ ওয়েভ রেকটিফায়ারে ইউজ করি, এবং আমার ইনপুটের যে আমি ইনপুট নিলাম, সে ফর এক্সাম্পল আমি একটা ইনপুট নিলাম, এটা বোঝার সুবিধার্থে 75 ভোল্ট পিক ভ্যালু নিলাম ইনপুট, তখন যেটা হবে যে আমার ডায়োডের পিআরভি ম্যাক্সিমাম পিক রিভার্স ভোল্টেজ বা যেটা রয়েছে সেটা হচ্ছে 80 ভোল্ট, আর আমার সোর্সের পিক ভোল্টেজটা হচ্ছে 75 ভোল্ট। সো এটা কোনো সমস্যা হবে না, এটা কোনো প্রবলেম হবে না। আমার ডায়োডের রিভার্স ভোল্টেজটা অবশ্যই বেশি হইতে হবে, এটা মনে রাখবেন, সোর্সের থেকে বেশি হইতে হবে, ঠিক আছে? সো এখানে আমরা দেখতে পাচ্ছি সেখানে কোনো সমস্যা নাই, পিআরভিটা ম্যাক্সিমাম দেয়া আছে কত? ভিএম, কিন্তু এটা ভিএম এর থেকে বড় আমি দেখতে পাচ্ছি ডায়োডেরটা। কিন্তু ব্রিজ রেকটিফায়ারে কি হচ্ছে? সেম, আমার 75 হচ্ছে আমার সোর্সের ভিএম, এটা হচ্ছে আমার সোর্স যেটা ছিল, সোর্সের ভিএমটা হচ্ছে 75, আর আমার ডায়োডেরটা কত? 80। সো এখানেও সমস্যা হবে না, এখানেও কোনো সমস্যা নাই। কিন্তু যখন আমি সিটিটি নিচ্ছি, আমার ডায়োডের অ্যাক্রসে 2 ভিএম চলে আসতেছে, তার মানে সোর্সের আমার ভিএমটা ছিল হচ্ছে 75, কিন্তু ডায়োডের অ্যাক্রসে চলে আসতেছে কত? 2 ইন্টু 75, কত ভ্যালুটা? কত? 150 ভোল্ট চলে আসছে। 150 কিন্তু আমি যে ডায়োডটা নিয়েছি সেই ডায়োডের ক্যারেক্টারিস্টিক্স কি বলতেছে? ওর সর্বোচ্চ কত ভোল্টেজ সহ্য করতে পারবে? রিভার্স দিকে 80 ভোল্টেজ সহ্য করতে পারবে, কিন্তু ওর অ্যাক্রসে চলে আসতেছে কত? 150 150। তাহলে আমার প্রশ্ন আপনাদের কাছে, আমি কি সিটিটিতে এই ডায়োডটা ব্যবহার করতে পারবো যার নাকি পিআরভি 80 ভোল্ট? না স্যার। পারবো না। তো এইটা হচ্ছে পিআইভি বা পিআরভির একটা ইম্পর্টেন্ট জিনিস, যে আপনি সার্কিট যখন বিল্ড করবেন ডায়োড দিয়ে, আপনার ডায়োডের অ্যাক্রসে যখন এটা টার্ন অফ হচ্ছে তখন এটার অ্যাক্রসে কত ভোল্টেজ চলে আসছে এটা চেক করে নিতে হবে, না হলে আপনার ডায়োডটা পুড়ে যেতে পারে আপনি যদি চেক না করেন, অ্যান্ড ইফ ইউ আর আনলাকি, ঠিক আছে, তাহলে পুড়ে যেতে পারে। তো এইসব জিনিস মাথায় রাখতে হয় ডিজাইনের ক্ষেত্রে, সার্কিটের ক্ষেত্রে পিআইভিটা কত আসছে সার্কিটে। তো ফাইনালি আমরা দেখতে পাই যে যে এখানে আমার যে পিআরভিটা চলে আসে হাফ ওয়েভ রেকটিফায়ারে ভিএম, ফুল ওয়েভ রেকটিফায়ার ব্রিজের ক্ষেত্রে ভিএম, কিন্তু ব্রিজ সিটিটির ক্ষেত্রে 2 ভিএম, ঠিক আছে? সো এটা আমার জন্য বিপদ। তার মানে সহজ কথা, সিটিটি যদি আমি ইউজ করতে চাই, আমার ডায়োডগুলো মানে আরো ভালো, আরো দামি ডায়োড হতে হবে, কস্টলি ডায়োড হতে হবে, ঠিক আছে? ডায়োডগুলো কি হতে হবে? ডায়োডগুলো কস্টলি হতে হবে। কস্টলি হতে হবে একটু সিটিটির ক্ষেত্রে, কারণ হচ্ছে আমার পিআরভিটা বেশি হইতে হবে। ওকে, এখন সার্কিটের পার্সপেক্টিভ থেকে আরো চিন্তা করেন যে কোনটা কস্টলি কোনটা কস্টলি না। হাফ ওয়েভ রেকটিফায়ারে একটা ডায়োড লাগবে, সো লেস মানে কস্টের কথা যদি চিন্তা করি, কস্টের কথা আমি আরেকটা পয়েন্ট দিলাম, কস্টের কথা। হাফ ওয়েভ রেকটিফায়ারের কথা চিন্তা করলে, কস্টের কথা চিন্তা করলে জাস্ট একটা ডায়োড, সো কস্টের পরিমাণ অনেক কম, লেস, খুবই কম। ব্রিজ রেকটিফায়ারে আমার 4টা ডায়োড লাগতেছে, সো কস্টের পরিমাণ কিরকম? মডারেট, মোটামুটি। আর সিটিটিতে কি লাগতেছে? 2টা ডায়োড লাগতেছে আর একটা সেন্টার ট্যাপ ট্রান্সফরমার লাগতেছে। ট্রান্সফরমারের দাম কিন্তু অনেক বেশি, একটা ডায়োডের দাম 2 টাকা 5 টাকা হবে, কিন্তু ট্রান্সফরমারের দাম কিন্তু অনেক বেশি। একটা কয়েল যেটা, ঠিক আছে, আয়রন কোর থাকবে, কয়েল থাকবে, সো ট্রান্সফরমারের দাম অনেক বেশি, সো এইটা কিন্তু অনেক বেশি হবে। সো লেস, মডারেট, আর এটা কি হবে? এক্সপেন্সিভ এই সার্কিটটা।
ঠিক আছে, তাহলে সিটিটি রেকটিফায়ার কিন্তু এক্সপেন্সিভ হবে, আবার ডায়োড গুলো কস্টলি ডায়োড ইউজ করতে হবে, যেন তেন ডায়োড ইউজ করা যাবে না, যেহেতু পিআরভিটা হচ্ছে লাগে একটু বেশি চলে আসে, এটা আমার জন্য বিপদ, খারাপ। আবার আমার সার্কিটটার দামও বেশি সিটিটির ক্ষেত্রে। আবার আরেকটা জিনিস আছে, সেটা কি, যদি আমি সাইজের কথা বলি, আরেকটা জিনিস বলি, সাইজ যদি বলি, কোনটার সাইজ কিরকম, এটা স্মল, এটাও স্মল। এই সার্কিটটা কি হবে, বাল্কি হবে, মানে বড় হবে। কেন বাল্কি হচ্ছে, কারণ সিটি ট্রান্সফরমার রয়েছে, ট্রান্সফরমার থাকলে অনেক বড় একটা জায়গা দখল করে নিবে, বোঝা যাচ্ছে? তো আমরা দেখতে পাচ্ছি সব ক্ষেত্রেই সিটিটির কিছু সমস্যা রয়েছে নাকি, তাই না? সব ক্ষেত্রেই সিটিটির কিছু সমস্যা রয়েছে না? তাহলে কি সিটিটি কি আসলেই খারাপ, অনেক খারাপ? এখন আমি এখন একটা মজার ব্যাপার বলি, তাহলে আমার রেকটিফায়ার গুলো কোথায় ব্যবহার করা হয়? রেকটিফায়ার গুলোর অ্যাপ্লিকেশন, ভালো অ্যাপ্লিকেশন হচ্ছে কোথায় জানেন? পাওয়ার সাপ্লাই। রাইট, এক্স্যাক্টলি। যে ডিসি পাওয়ার সাপ্লাই গুলো আছে, একটা উদাহরণ দিই সহজ, যেমন হচ্ছে মোবাইল চার্জার। ঠিক আছে, এটা একটা ডিসি পাওয়ার সাপ্লাই, মোবাইল চার্জার আপনার যেটা যেটা নাকি ডিসি পাওয়ার সাপ্লাই দেয়, সেই ডিসি পাওয়ার সাপ্লাই যেটা আছে সেটা কিন্তু আপনার ইউজ করা হয়, যেটা সেটা হচ্ছে সিটিটি ইউজ করা হয়। এখন আপনার চিন্তা হতে পারে যে ওকে, আমাদের দেখতেছি যে সবচেয়ে খারাপ হচ্ছে সিটিটি, তাহলে আমরা সিটিটি কেন ইউজ করব? চিন্তা করে দেখেন, আপনার ইনপুটের আমি বলি, আপনাদের বাসাবাড়ির সাপ্লাই ভোল্টেজ হচ্ছে 220 ভোল্ট আরএমএস, তাই না? 220 ভোল্ট। কিন্তু আপনার ব্যাটারি যেটা রয়েছে মোবাইলের, সেটা আপনার চার্জ করতে আপনার 5 ভোল্ট হয়তো বা লাগবে। কোথায় 220 ভোল্ট আর কোথায় 5 ভোল্ট? তার জন্য যখন সিটিডি ইউজ করা হয়, যেটা করা হয়, প্রাইমারি সাইড থাকে একটা, আর একটা হচ্ছে সেকেন্ডারি সাইড থাকে। মনে আছে একটু আগে সার্কিট রাখছিলাম যে আমি? জি স্যার। সো প্রাইমারি সাইড থেকে সেকেন্ডারি সাইডে ভোল্টেজটা কি করা হয়, স্টেপ ডাউন করে নেওয়া হয়, অনেক কম। এখানে 220 ভোল্ট ছিল, এইখানে হয়তোবা আপনার যে কাজটা করা হবে 7 থেকে 11 ভোল্টেজ বা 12 ভোল্টেজের মধ্যে রাখবে। বুঝতে পারলাম? স্যার আমার তো 5 ভোল্ট চাই, তাহলে আমি 7 থেকে 11 আসতে পরে 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 শিখবো, আস্তে আস্তে আস্তে। এখন আমি যেটা বলবো সেটাই হচ্ছে, চোখ বন্ধ করে কি করতে হবে, বিশ্বাস করতে হবে যে না আমি ঠিক বলতেছি, ঠিক আছে? ওকে, পরে যখন পুরো ছবিটা দেখতে পারবো না, তখন বুঝতে পারবো যে কেন আসলে 7 থেকে 11 ভোল্ট রাখা হয়, ঠিক আছে? জি স্যার। ওকে, পরে আমার এই জিনিসগুলো আসবে। আচ্ছা, এই পর্যন্ত ক্লিয়ার নাকি? দেখেন, আমার পুরো রেকটিফায়ার আমি কভার করে ফেললাম, কিন্তু দেখেন রেকটিফায়ার পুরোপুরি আমার মোটামুটি একটা কভারেজ চলে আসছে রেকটিফায়ারে। সো রেকটিফায়ারের ব্যাপারে আমি সিম্পল কিছু জিনিস একটু এখন বলবো আপনাদেরকে। সেটা হচ্ছে যে আমি যদি এই সার্কিটের কথা চিন্তা করি, আমি এটা কিভাবে সলভ করব। এখানে বলছে যে দেখেন, এখানে একটা প্রবলেম বলেছে, ডিটারমাইন দ্য আউটপুট ওয়েভফর্ম অফ দ্য ফিগার অ্যান্ড ক্যালকুলেট দ্য আউটপুট ডিসি লেভেল বের করতে বলেছে, রিকোয়ার্ড পিআইভি অফ ইচ ডায়োড। প্রতিটা ডায়োডের জন্য পিআইভি যে ডিসি লেভেল লাগবে সেটা কত, সেটা বের করো। ওকে, আমি জানি যে আমার এটা দেখতে অনেকটা ফুল ওয়েভের মতো না, ব্রিজ রেকটিফায়ারের মতো না ছবিটা? রেকটিফায়ার খালি নিচে দুটো রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে, তাছাড়া তো ব্রিজের মতোই নাকি? হ্যাঁ রাইট। জি স্যার। সো এটা যেহেতু এখানে তো ট্রান্সফরমার ইউজ করা হয়নি, সো এটা যেহেতু ব্রিজ রেকটিফায়ারের মতো, আমি এখন একটা জিনিস বলি, আমরা জানি যে ব্রিজ রেকটিফায়ারের জন্য পিআরভিটা কত, ভিএম। ভিএম। সো এখানেও কিন্তু ভিএমই অ্যাপ্লাই করবো আমরা। আমাকে পিআরভি বের করতে বলছে, পিআইভি বা পিআরভি বের করতে বলেছে। পিআইভি আর পিআরভি একই জিনিস। সো আমাকে এটা তাহলে আমি অ্যানালাইসিসটা করবো কিভাবে? খুব সিম্পল, ভয়ের কোনো কারণ নাই, আপনারা ভয় একদমই পাবেন না। আমি জানি, দেখেন এখানে আপনি মোটামুটি সবাই জানেন যে আউটপুট ডিসি লেভেল কত হয়। আউটপুট ডিসি আমি জানি যে ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে আউটপুট ডিসি লেভেল খুবই সিম্পল, সেটা কত? আইডিয়ালি এখানে আইডিয়াল ডায়োডই দিয়েছে, আইডিয়ালি হচ্ছে 0.636 ইন্টু ভিএম নাকি? সো এই ক্ষেত্রে তাহলে কিভাবে আমি সলিউশনটা করবো? দেখেন এই সার্কিটটাকে যদি আমি সহজভাবে আঁকি, ঠিক আছে, এই সার্কিটটাকে যদি আমি সহজভাবে আঁকি, ধরে নেন জাস্ট পজিটিভ হাফ সাইকেলের জন্য যদি আমি কল্পনা করি, তাহলে আমার এটা কি হয়ে যাবে, শর্ট হয়ে যাচ্ছে, এটা শর্ট হয়ে যাচ্ছে। তখন এইটার ক্ষেত্রে আসলে আমি কল্পনা করতেছি পিআরভিটা। তো এটা যদি শর্ট হয় তাহলে আমার সার্কিটটা কিরকম হয়, আমার কিন্তু সোর্সের পজিটিভটা এখানে চলে আসে। এইবার দেখেন, এটাকে যদি আমি এ বলি, এটাকে যদি আমি বি নোড বলি, এবং এটাকে যদি সি নোড বলি, এটাও তাহলে এ নোড, এটাও এ নোড। বুঝতে পারছি কি বললাম? এটাও সি নোড। দেখেন, বুঝছি নাকি?
এটা তো শর্ট হয়ে যাচ্ছে উপরের ডায়োডটা, এর জন্য এই নোডগুলো সব জায়গায় সেম। বুঝতে পারলাম? বুঝছি নাকি বুঝি নাই? বলতে হবে, রিপ্লাই দিতে হবে স্যার কি বুঝেছি। বললাম। ওকে ফাইন, ভেরি গুড। এখন যদি এই সার্কিটটাকে আমি সিম্পলি আঁকি নোড ধরে ধরে, আমি বললাম এ নোডে কি কি আছে। এ নোডে দেখতে পারতেছি আমার যে সাপ্লাই ভোল্টেজ সেটা রয়েছে, আমি আঁকলাম সাপ্লাই ভোল্টেজ ভিএস। আর এই নেগেটিভ পোর্শনটা আমি দেখতে পাচ্ছি যে সি নোড, তাহলে এটাকে আমি বলতেছি সি। এ নোডে আর কি কি আছে, এ নোড থেকে দেখেন দুটো রেজিস্ট্যান্সের মাথা বের হয়েছে, একটা এইটা আর একটা এইটা। সো আমি ওটা আঁকি, একটা আঁকলাম এই রেজিস্ট্যান্স আর একটা আঁকলাম দুইটা রেজিস্ট্যান্সের মাথা বের হয়েছে, এবং আরেকটা রেজিস্ট্যান্স, যেই একটা রেজিস্ট্যান্স রয়েছে এ নোড হয়ে বি নোডে গেছে। সো একটা রেজিস্ট্যান্স এ নোড হয়ে বললাম, এটাকে বললাম মাঝখানেরটা বি নোডে গেছে, এবং বি নোডটার আরেকটা প্রান্ত সি নোডের সাথে কানেক্ট হয়েছে, বি নোডের আরেকটা প্রান্ত এই যে সি নোডের সাথে কানেক্ট হয়েছে। বুঝতে পারলাম কিভাবে আঁকলাম? দেখতে পাচ্ছি বি নোডটা যে সি নোডের সাথে কানেক্ট হলো, এবং অন্য যেই ব্রাঞ্চটা ছিল সেটা খেয়াল করে দেখি এ নোডে আরেকটা, এই যে এই পয়েন্টটা, এই মাথাটা, এই রেজিস্ট্যান্সটা, এই রেজিস্ট্যান্সের আরেকটা মাথা কিন্তু সি নোডে। তাহলে এই রেজিস্ট্যান্সের আরেকটা মাথাকে আমি সি নোডের সাথে কানেক্ট করে দিই। সো সবগুলো কিন্তু 2 কিলো ওহম, দেখেন সব রেজিস্ট্যান্সের ভ্যালু 2 কিলো ওহম। এখন আমার আউটপুট কার অ্যাক্রসে আমি দেখতেছি সেটা বুঝতে হবে। আউটপুট দেখতেছি এই রেজিস্ট্যান্সের অ্যাক্রসে, দ্যাট মিন্স এ নোড এবং বি নোডের মাঝখানে যেই রেজিস্ট্যান্সটা রয়েছে, তাইলে এবং পজিটিভ টার্মিনালটা এ নোডে রয়েছে, তাহলে এ নোড থেকে বি নোডের মাঝখানে আসলে রয়েছে এই রেজিস্ট্যান্সটা, এটার অ্যাক্রসে আমি আউটপুট ভোল্টেজ দেখতেছি। এখন আমি যদি সিম্পলি ভোল্টেজ ডিভাইডার রুল অ্যাপ্লাই করি, আমি দেখতেই পাচ্ছি আউটপুট ইজ ইকুয়ালস টু কি হয়ে যাচ্ছে, আসলে রেজিস্ট্যান্স যেহেতু 2k দুইটাই সেম, তাহলে হাফ অফ ইনপুট, নাকি? দেখেন তাই না? বুঝতে পারছি ভোল্টেজ ডিভাইডার অ্যাপ্লাই করলাম নাকি বুঝি নাই? ইয়েস স্যার। নাকি এখনো বুঝি নাই? না বুঝলে বলতে হবে কি করলাম। আচ্ছা, যারা বুঝি নাই তাদের জন্য আমি দেখাচ্ছি, যারা বুঝি নাই তাদের জন্য এটা সিম্পলিফাই করে লিখে দিচ্ছি। আমি ভোল্টেজ ডিভাইডার ইউজ করলে আমার মাথা ব্যথা হচ্ছে প্রথম ব্রাঞ্চটা নিয়ে, সেকেন্ড ব্রাঞ্চে আসলে আমার আউটপুট নাই। সো ভিএসটা এই ব্রাঞ্চের অ্যাক্রসে আছে প্যারালাল ভোল্টেজ, সো আমি সেটাকে যদি আমি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করি, ভোল্টেজটা উপরে 2k এর মধ্যে অর্ধেক যাবে, নিচে 2k তে অর্ধেক যাবে। এখানে যদি ভোল্টেজ ডিভাইডার রুল ইউজ করি, ভি আউট ইজ ইকুয়ালস টু, আমি ভোল্টেজ ডিভাইডার জানি ভি সোর্স, যার অ্যাক্রসে ভোল্টেজ দেখবো সেটা উপরে আসবে, নিচে সিরিজে দুইটা রেজিস্ট্যান্সের যোগফল, দ্যাট মিন্স 2k প্লাস 2k হচ্ছে 4k। তার মানে আমি যদি কাটাকাটি করি তাহলে আমি দেখতে পারতাছি যে হাফ কে কে তো কাটা চলেই যাচ্ছে, ভিএস হয়ে যাচ্ছে। এবার বুঝতে পারছি? তার মানে সহজ বাক্য, একদম সিম্পল। ইনপুটের যদি আমি এখন পিক ভোল্টেজ নিয়ে কথা বলি, তাহলে আমার আউটপুটের পিক ভোল্টেজটা কত হবে? আমার তো পিক ভোল্টেজ নিয়েই মাথা ব্যথা, কারণ আমি পিআরভি নিয়ে কনসিডার করতেছি। আমার আউটপুটের পিক ভোল্টেজটা হবে, ইনপুটের পিক ভোল্টেজটা কত ছিল? 10 ভোল্ট। আউটপুটের পিক ভোল্টেজটা কত হবে? 5 ভোল্ট। তাহলে আমার আউটপুটের ছবিটা দেখতে কিরকম হচ্ছে? এরকম কিছু, এবং সেটার পিক ভোল্টেজটা কত হচ্ছে? 5 ভোল্ট। খুব সিম্পল, ঠিক আছে? আমি আউটপুটের দুইটাই পাবো, দুইটা সাইকেলই পাবো, অবশ্যই পাবো দুইটা সাইকেল, কিন্তু আমি একটা আঁকলেই হয়ে যাচ্ছে। আমি আসলে একটা হাফ সাইকেল নিয়ে কনসিডার করছি। এখন আমি তো জানি, তাহলে ভিডিসির ভ্যালু কত? সূত্র বসাই, এবং কোন ভিএমটা কনসিডার করব? আউটপুটের ভিএম কনসিডার করব। সো ভিডিসি, এই জায়গায় কিন্তু অনেকে ভুল করবে, 0.636 ইন্টু 5 ভোল্ট, আউটপুটেরটা কনসিডার করবো, ইনপুটেরটা না কিন্তু, কারণ এখানে আমার আউটপুটটা এমন সার্কিট আমি দিছি যে আউটপুটের ভোল্টেজটা অর্ধেক হয়ে যাচ্ছে। সো এটা যদি আপনি করেন, এটা কত আসছে? এটা মনে হয় 3.18 ভোল্ট আসতেছে, তাই না? হ্যাঁ হ্যাঁ, 3.18 ভোল্ট চলে আসতেছে। ইন্টারেস্টিংলি 3.18 ভোল্ট চলে আসতেছে, গুণ করে দেখেন আপনারা 3.18 ভোল্ট। এখন একটা জিনিস খেয়াল করেন, এইটা হচ্ছে আপনার ভিডিসিটা পাচ্ছেন আউটপুটে, এবং এই আমরা জানি যে ফুল ওয়েভ বা ব্রিজ রেকটিফায়ারের জন্য পিআরভি ইজ ইকুয়ালস টু কি হয়? ভিএম স্যার। ভিএমটা হয়, তাই না? সেই ভিএমটা, আচ্ছা এখানে কি বের করতে বলছে? পিআইভিউ বের করতে বলছে। সো এটা আমরা বের করলাম, পিআইভি বা পিআরভি, যেটা হচ্ছে কত? ভিএম কিন্তু আউটপুটেরটা, আউটপুটের ভিএম, আবারও বলতেছি আউটপুটের ভিএম, সেটা নাকি কত? 5 ভোল্ট। আর আউটপুটের ডিসি লেভেল বের করতে বলছে, তাহলে আমি ডিসি লেভেল অফ আউটপুট এটা বের করলাম, কিন্তু সেটা কত আসছে? 3.1। তাহলে সলভ হয়ে গেল না? আমার দুইটা জিনিস চাইছিল। আর একটা জিনিস বলছে
ডিটারমাইন দি, এই যে দেখেন ডিটারমাইন দি আউটপুট ওয়েভ ফর্ম, এই যে এটা। ও তিনটা জিনিস চাইছে, তিনটাই আমি কিন্তু বের করছি, খেয়াল করেছেন? সো ডিটারমাইন দি আউটপুট ওয়েভ ফর্ম হচ্ছে এইটা, ডিসি আউটপুট লেভেল হচ্ছে এইটা, এবং লাস্টে পিআইভি বা পিআরভি অফ ইচ ডায়োড হচ্ছে এইটা। বুঝতে পারলাম? ওকে, Yes, সো sir. এরকম বেশ কিছু ম্যাথ রয়েছে আপনাদের এক্সারসাইজে, আমি আশা করবো আপনারা সেগুলো সলভ করে ফেলবেন এবং অন্যগুলো সহজ লাগবে আমি আশা করছি আপনাদের কাছে। ঠিক আছে, সো এটা একটা সামারির মতো, এটা আমি অলরেডি এক্সপ্লেন করেছি, তাও আমি এই স্লাইডটা আমি আপডেট করেছি, আসলে আমি আপনাদেরকে দিয়ে দিব এই স্লাইডটা। সো এটা ফিল্টার ক্যাপাসিটেন্স নিয়ে যখন আমি একটা সামারি করতে পারি তখন এটা দেখতে এরকম হবে যে হাফ ওয়েভ রেকটিফায়ার, আমার ইনপুটটা যদি এরকম কিছু একটা হয়, হাফ ওয়েভ রেকটিফায়ারে কি হচ্ছে দেখেন, হাফ ওয়েভ রেকটিফায়ারের আমার আউটপুটটা দেওয়া আছে এবং একটা ক্যাপাসিটার লাগাইলে কি এরকম হয়, রাফলি একটা স্কেচ করা হয়েছে এখানে। চার্জিং হচ্ছে এই জায়গাটায়, আবার ডিসচার্জিং হচ্ছে, দেখতে পাচ্ছেন এই জায়গাটা পুরোটা ডিসচার্জিং হচ্ছে, আবার চার্জিং ডিসচার্জিং, এবং ফুল ওয়েভে কিরকম হয়ে যাচ্ছে ছবিটা দেখতে, যে দেখতে পাচ্ছি যে ফুল ওয়েভে চার্জিং ডিসচার্জিং চার্জিং ডিসচার্জিং এরকম করে চার্জিং ডিসচার্জিং হবে। এবং এখানে একটা অন্যতম ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই জিনিসটা ভালো করে দেখা, যে আউটপুটের আরএমএস ভোল্টেজটা সবসময় ইনপুট থেকে কম হবে। এটার অর্থ হচ্ছে এরকম, আমি জাস্ট একটা উদাহরণ দেই আপনাদেরকে। আপনি যদি মানে আপনার যে সাইনোসয়েডাল ইনপুট ভোল্টেজটা, আপনাদের যে বাসাবাড়ির সাপ্লাই ভোল্টেজটা, সেটাকে আমরা বলে থাকি যে 311 ভোল্ট সাইন থিটা, মানে এটা কিন্তু পিক ভোল্টেজ। সো আপনি যদি আরএমএস বের করেন ইনপুটের, সেটা হচ্ছে লাগা কি পিক ভোল্টেজ ডিভাইডেড বাই কত, √2, যেটা নাকি কত 220 ভোল্ট, যেটা আমরা বলে থাকি সাধারণত বাসাবাড়ির কানেকশনের লাইন 220 ভোল্ট। সো আপনি যদি আউটপুটের ফুল ওয়েভ রেকটিফায়ারের কথাই যদি চিন্তা করেন, আউট এবং ক্যাপাসিটেন্স যদি খুবই বড় ক্যাপাসিটেন্স নেন, আউটপুটের কিন্তু যে আরএমএস ভ্যালুটা পাবেন সেটা অবশ্যই কার থেকে ছোট হবে, 220 ভোল্ট থেকে ছোট হবে। বুঝতে পারছি আমার কথাটা? কখনোই এমন ভাববেন না যে আপনি অনেক বড় ক্যাপাসিটর লাগাই ফেললেন তাতে আপনার 220 ভোল্টের বেশি হয়ে যাবে। আপনার আছেই ক্ষমতা 220 ভোল্ট ম্যাক্সিমাম, 220 ভোল্ট হচ্ছে ম্যাক্সিমাম ইনপুট যোগান হচ্ছে 220 ভোল্ট। সো এর বেশি আপনি কি করতে পারবেন না, আউটপুটে পাবেন না, 220 ভোল্টের কমই পাবেন সবসময় আউটপুটে। ওকে, সো এখানে এই জিনিসটা বলা হয়েছে। সো যত বড় ক্যাপাসিটেন্স লাগাবেন আসলে আউটপুটে তত বেশি আউটপুটের ডিসি ভোল্টেজটা পাবেন আপনারা। সো আজকে একটা নতুন টপিকে এখন আমরা আসলে প্রবেশ করব। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে ক্লিপার। এইটা আপনাদেরকে বিস্তর খুবই প্র্যাকটিস করতে হবে, যদি আপনারা আসলে এটা প্র্যাকটিস না করেন তাহলে এটা আপনাদের জন্য অনেক ডিফিকাল্ট মনে হবে। ক্লিপার, ক্লিপারের কথাটার অর্থই হচ্ছে, ক্লিপারকে অনেক বইয়ে লিমিটার নামে বলা হয়ে থাকে, লিমিটার্স। ক্লিপার্স এর আরেক নাম লিমিটার্স। ক্লিপার কথাটির অর্থ হচ্ছে কর্তন করা, কেটে ফেলা, যেটা নাকি কেটে ফেলতেছে। এখানেও তাই হবে, এই ডায়োড ক্লিপার সার্কিটগুলো এমন যে আউটপুটের ভোল্টেজ লেভেলকে কেটে ফেলবে তারা। সো দেখি এটা কি বলেছে, যে সাধারণত ক্লিপার সার্কিটে কি কি থাকে, একটা ডায়োড থাকবে, রেজিস্ট্যান্স বা লোড থাকবে যেটা আমরা বলি, এবং সোর্স থাকবে। সোর্স হিসেবে অবশ্যই এখানে আপনার সাপ্লাই হিসেবে এসি সোর্স থাকবে, এবং অনেক ক্ষেত্রে দেখবেন ব্যাটারি হিসেবে ডিসি সোর্স থাকতে পারে। দুই ধরনের ক্লিপার দেখা যায়, একটাকে বলে সিরিজ ক্লিপার, একটাকে বলা হয় প্যারালাল ক্লিপার। সিরিজ ক্লিপার এবং প্যারালাল ক্লিপারের মধ্যে পার্থক্যটা আমরা ডান দিকে দেখিয়েছি অলরেডি। এটা হচ্ছে আপনার সিরিজ ক্লিপার। দেখেন পার্থক্যটা কি, সিরিজ ক্লিপারে দেখতে পাচ্ছি যে আমার ইনপুট যেটা রয়েছে এটা একটা ধরেন এসি সোর্স, ইনপুটটা এটা ধরেন আপনার একটা এসি সোর্স, ঠিক আছে, এখানে ডিসিটা ইউজ করা হয় নাই সিম্পলিসিটির জন্য। সো এই এসি সোর্সের ক্ষেত্রে আপনি যদি তাকান, আপনি দেখতে পাচ্ছেন যে আপনার আউটপুটটা নেওয়া হয়েছে লোডের অ্যাক্রসে সিরিজ ক্লিপারে, এবং প্যারালাল ক্লিপারে আপনার আউটপুটটা কিন্তু নেওয়া হবে কার অ্যাক্রসে, একই সার্কিট। দেখেন উপরের সার্কিট আর নিচের সার্কিটের মধ্যে আসলে কোনো পার্থক্য নাই, খালি আউটপুটটা কোথায় নিচ্ছি সেটার উপর পার্থক্য। উপরের সার্কিটে আউটপুটটা নেওয়া হয়েছে রেজিস্ট্যান্স বা লোডের অ্যাক্রসে, তার জন্য এটার নাম হয়ে গিয়েছে সিরিজ ক্লিপার। নিচের সার্কিটে আউটপুটটা নেওয়া হয়েছে ডায়োডের অ্যাক্রসে, তার জন্য এটার নাম হয়ে গেছে কি, প্যারালাল ক্লিপার। এটা বুঝতে পারতেছি? তার মানে উপরের সার্কিটে যদি আমি এখানে আউটপুট নিতাম, সহজ কথা, তাহলে কিন্তু এটাকে বলতাম প্যারালাল ক্লিপার, সহজ হিসাব। দেখেন বুঝতে পারলাম নাকি এই জিনিসটা? জি স্যার। ওকে,